মা বাবার কথা মনে পড়ছে? কাঁদছো কেন? ঐশী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতন ব্যর্থ হলো সে। নিজের অনুভূতি লুকানোর ক্ষমতা কখনোই ছিল না তার, এবারও হয়নি। মাথা নিচু করে আকস্মিক কান্নার শব্দে জুহান হতভম্ব হয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে ঐশীর মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। মাথার বারবার হাত বুলিয়ে বলতে লাগলো, শ্শ্, কাঁদে না। আরে এমন করে কান্না করার কি আছে? শান্ত হও ঐশী, রিল্যাক্স। ঐশী জুহানের বুকের কাছে শার্ট খামচে ধরে নাক ঘষে কান্না করতে করতে বলল, কি দোষ ছিল আমার বলতে পারেন? ওরা আমার পুরো পরিবারকে কেড়ে নিল, আমার সম্বল, আমার বেঁচে থাকার কারণ সব সব কেড়ে নিল ওরা। কেন করলো এমন? আমি তো নির্দোষ ছিলাম। ওরা তাহলে আমায় খুন করে ফেললো কেন? আমার তো দোষ ছিল না, তাহলে কেন করলো এমন? কেন? ঐশীর কান্নার এক একটা ফোঁটা জুহানের বুকের উপর পড়ছে। সেই ফোঁটা ঐশীর মুখ বেয়ে গড়িয়ে পড়তেই জুহানের বুকে বিষের মতন জ্বালা ধরছে। তার প্রেয়সীকে কান্না করতে দেখে দিল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সে নিরুপায়। এখনো তার হাতে এখনো কিছু করার মতন সুযোগ আসেনি। জুহান ঐশীর মাথায় হাত বুলিয়ে আলতো গলায় বলল, তোমার কোনো দোষ নেই ঐশী, তুমি পবিত্র। দুনিয়ায় যত পবিত্রতা আছে সব তোমায় ঘিরে থাকুক। তোমার মনের কলুষিত অংশ সেই পবিত্রতা ধারালো আঁচড়ে ধুয়ে মুছে যাক। দুনিয়ার সব শুভ সুখ তোমার পায়ের কাছে আত্মসমর্পণ করুক। আমার ভাগ্যের সুখটা আজ থেকে তোমার হোক ঐশী। ঐশী জুহানের বুক থেকে মাথা তুলে তাকালো। এ কি বলল জুহান? ঐশীর চোখে মুখে খেলে গেল অপার বিস্ময়, রাজ্যের চমক। জুহান ঐশীর অবাক হওয়া মুখের দিকে অপলক তাকিয়ে আবারও বলল, আমিন আমিন। পবিত্র এই দোয়ার জন্য সহস্রবার আমিন। ঐশী কান্নার মধ্যেই হেসে ফেলল। ঐশী জুহানের দিকে তাকিয়ে আওড়ালো। আমি আচমকা ঐশী জুহানের কাছ থেকে সরে এলো। মুখে খেলে গেল লজ্জার আভা। শরীরে আড়ষ্টতার জড়িয়ে ধরতেই ঠোঁট কামড়ে ধরল ঐশী। দুনো হাত একসাথে কোলের উপর রেখে কচলাতে লাগলো। একটু আগে জুহানের এতটা কাছাকাছি ছিল ও। ইস, কি লজ্জা, কি লজ্জা! ঐশীর এমন লজ্জা পাওয়া দেখিয়ে জুহানের অযথাই হাসি পেল। দোলনা থেকে উঠে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, অনেক গল্প স্বল্প হলো, এখন ডিনার করা যাক, অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঐশী জড়তা ঠেলে সহজ হওয়ার চেষ্টা করলো। দোলনা থেকে উঠে দাঁড়াতেই আচমকা পায়ে পা লেগে হোঁচট খেলো। সঙ্গে সঙ্গে কোমর ঘুরিয়ে পড়ে যেতে নিলে জুহান এক হাত দিয়ে ঐশীর কোমর আঁকড়ে ধরে। ঐশী চোখ খিচে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো। জুহান ভ্রু বাঁকিয়ে বলল, সাবধানে ম্যাডাম, আপনি হোঁচট খাচ্ছেন। ঐশী ফেলফেল করে জুহানের দিকে তাকালো, কিন্তু এই কঠিন কথার মর্মার্থ বুঝতে না পেরে হতাশ হলো। ঐশী স্বাভাবিক হলে জুহান ঐশীকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, ঘড়ি দেখে বলে, ডিনার টেবিলে দেখা হচ্ছে, কুইক এসো। ঐশী মাথা নিচু করে সায় দিল। জুহান ঐশীর দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হেসে সেই জায়গা থেকে চলে গেল। K420 রুম। সম্পূর্ণ রুম কালো রঙের চাদরে ঢাকা। অন্ধকার ছমছমে পরিবেশ। রুমের একটা কর্নারে একটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। দুই ঠোঁটের মাঝখানে কাপড় বেঁধে রাখা, হাত পা বন্ধন যুক্ত। শব্দহীন পরিবেশে শুধুই মেয়েটার গোঙানির আওয়াজই পাওয়া যাচ্ছে। একসময় মেয়েটার ক্লান্ত হয়ে মাথা বামে হেলিয়ে দিয়ে চোখ বুঝল। মুখ থেকে লালা গড়িয়ে পড়ে একসময় শুকিয়ে এলো। প্রায় আধা ঘন্টা পর অন্ধকার রুমে কারো পায়ের আওয়াজ শোনা যায়। পায়ের পাতা যেন মাপে মাপে মাটিতে রাখা হচ্ছে। এক একটা সময় মেয়েটার মুখের বাঁধন খুলে দিলেই মেয়েটা জেগে ওঠে, উন্মাদের মতো বিড়বিড় করলো। সেই হাসি। আচমকা মেয়েটার থুতনি ধরে মাথা উঁচু করলো। বোতল থেকে উপর করে পানি ঢেলে দিল মুখের ভেতর। পানির কিছু ফোঁটা মেয়েটার গলা ভেজালো, বাকি পানি উপচে পড়লো মুখ থেকে। মেয়েটার তৃষ্ণা এখনো মেটেনি, কিন্তু পাশের মানুষটার সময়ের বড্ড অভাব। সে পানির বোতলটা দূরে ছিটকে ফেলে দিল। আচমকা মেয়েটার গাল আঙ্গুল দিয়ে চেপে ধরলো। এতে তার দু আঙ্গুলের নখ খানিক ডেবে গেল মেয়েটির গালে। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু কথা বলার জো নেই তার। চোখ খিচে বন্ধ করে নিল ও। ঐশী সেসব পাত্তা না দিয়ে নিচের কণ্ঠ বদলে ভারী কণ্ঠে মেয়েকে বলল, সাজ্জাদ হোসেনকে চিনিস?
মেয়েটা চুপ করে থেকে চোখ বুঝলো, মুখ ভেঙে আসছে তার। ঐশী এতে বিরক্ত হলো, মেয়েটার গাল আরো জোরে শক্ত করে চেপে ধরলো। মেয়েটা ব্যথায় আহ করে চিৎকার দিল। ঐশী দাঁত কিরমিরিয়ে বলল, মুখে কথা ফোটে না, দিব এক থাপ্পড়। কথা বলছি। সাজ্জাদ হোসেনকে চিনিস? নিয়ে মেয়েটা শুধু মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। ঐশী এবার মেয়েটার মুখোমুখি একটা চেয়ারে বসলো। সেই মেয়েটা চোখ আদো খুলে ঐশীর মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকার আর কালো রং ছাড়া কিছুই নজরে পড়ছে না। মেয়েটা চোখ আবার বুজে ফেলে মাথা কাত করলো। ক্লান্তিতে তাকিয়ে থাকা যাচ্ছে না কোনো ক্রমেই। ঐশী এবার থমথমে গলায় বলল, বাঁচতে চাস? মেয়েটা শুনলো কি ওর কথা? এখনো চোখ বুজে আছে। ঐশীর রাগ লাগলো, এত তেজ! ঐশী চেয়ার থেকে উঠে ঠাস ঠাস করে মেয়েটার দোগালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে উঠল, নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। ঐশী তেজ নিয়ে বলল, আমাকে তেজ দেখাস? হ্যাঁ, যা বলবো চুপচাপ তার উত্তর দিবি, না হলে আজই শেষ চাঁদ দেখা হবে তোর। বাঁচতে চাস কিনা বল। মেয়েটা এবার আর দ্বিতীয় ফুল করলো না, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলল। বাঁচতে চাই ও। ঐশী আরামসে চেয়ারে বসলো, মেয়েটার দিকে তাকিয়ে বলল, এখান থেকে মুক্তি পাবি এক শর্তে। সাজ্জাদ হোসেনকে আমাদের হাতে তুলে দিতে হবে। মেয়েটা কিছুটা অবাক হলো, চোখ দিয়ে অনবরত খুঁজতে লাগলো এই সাহসী বাক্য বলা কণ্ঠ, কিন্তু এবারও ব্যর্থ হলো। ঐশী মুচকি হেসে বলল, চেষ্টা করে লাভ নেই, আমাকে দেখতে পাবি না। এখন শোন, আমরা এই কাজের বদলে তোকে 50 লাখ টাকা দিব। তুই এই টাকা নিয়ে দূরে কোথাও চলে যাবি, যেখানে কেউ তোকে খুঁজে পাবে না। সারা জীবন এই টাকা দিয়ে অনায়াসে আয়েশ করতে পারবি। বল, রাজি? মেয়েটা ভাবলো কিছু সময়, কপাল কুঁচকে এই ডিলটাই যথোপযুক্ত মনে হলো ওর। মাথা হেলিয়ে মুখে লালা দিয়ে গলা ভেজালো, অতঃপর জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলল, কোথায় নিয়ে আসতে হবে? ঐশী মুচকি হেসে চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো, হিংস্র হাসি দিয়ে বলল, মৃত্যুপুরীতে। সেদিন আমি ওর কাল হয়ে আসবো, আমি মহাকাল। ঐশী গর্জে উঠল, গলায় যত ঝাঁজ আছে ঢেলে দিল সেই প্রতিহিংসামূলক শব্দে। চোখে মুখে তৃষ্ণা তার, পাপীদের রক্তের তৃষ্ণা খেলে বেড়াচ্ছে। খুন করার মতন ভয়ঙ্কর তৃষ্ণা চেপেছে তার শক্ত মন জুড়ে। কি হবে সামনে? সময়টা এখন 5টার কাছাকাছি। আকাশের রং এই মুহূর্তে রক্তিম হয়ে আছে, সূর্য হেলে আছে পশ্চিম দিকে। যে কোনো মুহূর্তে তার বিদায়ের ঘণ্টা বেজে যাবে। এক মুঠো বিকেলকে পুঁজি করে ঐশী আর জুভান রথের মেলার সামনে দাঁড়িয়ে আছে। আজ বিকেলে জুভান ঐশীকে জোর করে নিয়ে এসেছে এই রথের মেলায়। অনিচ্ছা সত্ত্বেও মেলা দেখে ঐশীর দুচোখে স্থির হয়ে গেছে। এত সুন্দর মেলাও হয়? ময়মনসিংহ থেকে ঢাকার রথের মেলা আরো বেশি সুন্দর। ঐশী লাফিয়ে লাফিয়ে হাঁটছে আর চারপাশে দেখছে। জুভান মুখে মাস্ক আর মাথায় ইয়া বড় একটা ক্যাপ পরে ঐশীর ডান হাত শক্ত করে ধরে ঐশীর পায়ের সাথে পা মেলাচ্ছে। এই মেয়েটা যা উড়নচণ্ডী, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। জুভান সেই কথা ভেবে আরো জোরে হাত আঁকড়ে ধরল ঐশীর। ঐশীর নাজুক হাত এতে একটু ব্যথা পেল। ধ্যান ভঙ্গ হয়ে জুভানের দিকে তাকিয়ে বলল, আমি হারিয়ে যাচ্ছি না, আস্তে ধরুন। জুভান সেসব শুনল না, বরং তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমাকে বিশ্বাস নেই। ঐশী অপমান হয়ে মুখ ফুলিয়ে তাকালো জুভানের দিকে, বলল, আপনি কিন্তু আমায় অপমান করছেন। জুভান একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা চিকুন মালা নেড়ে চেড়ে বলল, তুমি যা ভাবো তাই। ঐশী হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে অন্যদিকে ফিরল। জুভান সেসব পাত্তা দিল না। জুভান খুব রয়ে শুয়ে জুভান এইটা চেইন পছন্দ করলো। চেইনে একটা ছোট্ট অর্থবহ শব্দ লাভ ডিজাইন করে লেখা। চেইনটা দেখেই জুভানের মুখ চকচক করে উঠল। ঐশীকে এতে মানাবে কিনা তা জানতে ঐশীর গলার কাছে চেইন এনে পরখ করলো, অতঃপর মুখ উজ্জ্বল করে বলল, পারফেক্ট। ঐশী অবাক হয়ে চেনের দিকে তাকালে জুভান কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, দেখো তো এটা পছন্দ হয় কিনা। ঐশী হাত দিয়ে চেনটা ছুঁয়ে দেখলো, অসম্ভব সুন্দর এই চেনটা। ঐশী খুশি হয়ে বলল, খুব সুন্দর।
ঐশীর ভালো লেগেছে শুনে জুভানের খুশি আন্দোলিত হলো। ঐশী হাত ছেড়ে দিয়ে চেইন নিয়ে ঐশীর পিছনে এসে দাঁড়ালো। জুভান ঐশীর ঘাড়ের কাছে চুলগুলোতে হাত দিল। ঐশীর কেন যেন এতে সুরসুরি লাগলো। ও নিজের ঘাড় সংকুচিত করে মাথা নিচু করলো। জুভান সেদিকে খেয়াল না করে ঘাড়ের কাছের চুলগুলো সামনে রেখে খুব আলতো হাতে চেইনটা পরিয়ে দিল ওকে। ঐশী এখনো মাথা নিচু করে চেইনের দিকে তাকিয়ে আছে। প্রথম উপহার। জুভান চেইনটা পরিয়ে দিয়ে ঐশীর সামনে এসে দাঁড়ালো। সেটাই একবার চোখ বুলিয়ে বলল, ভালো লাগছে, এবার অন্য দোকানে চলো। বলেই ঐশীকে কথা বলার সুযোগ না দিয়ে জুভান আবারও ঐশীর হাত ধরে হাঁটতে লাগলো। ঐশীও মুচকি হেসে জুভানের সাথে পা মেলালো। নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছে ঐশী আর জুভান। ঐশী রীতিমতো জেদ ধরে বসে আছে সে নাগরদোলায় চড়বে, কিন্তু জুভানও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলছে, না না, মাথা ঘোরাবে, অন্য কিছু চড়বো আমরা, তবে এটাতে না। কিন্তু নারীর মনের কাছে একসময় হার মানল জুভান। বিরক্ত হয়ে ঐশীকে সাথে নিয়ে নাগরদোলায় চড়ে বসলো। একটু পর নাগরদোলা চলতে আরম্ভ করলো, কিন্তু ঐশী তার 2 সেকেন্ড পরই ভয় পেতে লাগলো। যতই সাহসী হোক না কেন, এই নাগরদোলা ঐশীর সব সাহসকে তুচ্ছ করে দেয়। ঐশী নিচে একবার তাকালে এত উঁচু দেখে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মাথা সোজা করলো। জুভান ঐশীর পাশে মাথা সোজা করলো। জুভান ঐশীর পাশে হেলান দিয়ে বসে আরামসে এসব দেখছে। এত জেদ নিয়ে উঠেছে, এবার বোঝো মজা। ঐশী ভয়ে একসময় জুভানের হাত খামচে ধরে। জুভান ব্যথায় চোখ খিচে নেয়, তবে কোনো শব্দ করে না। পুরোটা সময় ঐশী জুভানের হাতের এক জায়গা খামচে ধরে বসেছিল, আর জুভান এসব মুখ বুজে হাসি মুখে সহ্য করছিল। থাকুক না প্রিয়তমার দেওয়া একটা দুটো সুখকর আঘাত, ভালোবাসাময় দাগ, ক্ষতি কি? জুভান ঐশীকে এক হাতে আগলে হাঁটছে, আর ঐশী নিজেকে সামলে হেলে তুলে জুভানের সাথে পা মেলাচ্ছে। ঐশীর মাথা ঘুরছে, তার একটু পরই ও উপলব্ধি করলো ওর আশেপাশের দুনিয়া ঘুরছে। আচ্ছা, মেলায় এতগুলো মানুষ এই ভূমিকম্প টের পাচ্ছে না, সব মানুষকে নেশা করলো? ঐশী এক সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলে জুভানের কাঁধের টি শার্ট খামচে ধরে। জুভান সঙ্গে সঙ্গে সচেতন হয়ে ঐশীর কোমর জড়িয়ে ধরে। ঐশী চোখ বুজে নিয়ে আবার খুলে ফেললো। এক হাতে জুভানের গলা আগলে মৃদু আওয়াজে বলে উঠল, পৃথিবী ঘুরছে, আপনি টের পাচ্ছেন? নাকি আপনিও নেশা করে বসে আছেন ওদের মতন? জুভান হতভম্ব হয়ে তাকালো ঐশীর দিকে। এক ঝটকা দিয়ে ঐশীকে সোজা করে দাঁড় করালো। চোখ ছোট ছোট করে বলল, আই ওকে? এমন ওয়ার্ড বিহেভ করছো কেন? ঐশী জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, তারপর নেশালো গলায় বলল, আমি ঠিক নেই, ঘুরছি আমি। আপনার না মানে দুনিয়া ঘুরছে। আরে আপনিও তো ঘুরছেন, সবাই ঘুরছে। এখানে সবাই না ঘুমন্ত মানব হয়ে গেছে, সবাই শুধু ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। জুভান ভ্রুকুটি করে তাকালো ঐশীর দিকে। এই মেয়েটা পাগল হলো নাকি? এমন করে কথা বলছে কেন? জুভান ঐশী ঠোঁটের কাছে না কেনে কিছু একটার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে ঐশীর থেকে সরে এসে অবাক হয়ে বলল, তুমি ভাঙিয়েছো? সিরিয়াসলি ঐশী? ঐশী হাসলো, একবার আস্তে হাসলো, পরক্ষণে শব্দ করে হেসে দিল। হাসি থামানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি কি করে জানলেন? আপনিও কি সব জানতা? জুভান ঐশীর অবস্থা দেখে কপালে হাত দিল, বিড়বিড় করে বলল, এই মেয়ে গেছে। বিছানার এক কোণে ঐশী থম মেরে বসে আছে। জুভান রান্নাঘরে দাঁড়িয়ে লেবু চিপছে, কপালের ভাঁজ সরু থেকে সরু উঠে। কত বড় ফাজিল মেয়ে! 1 মিনিটের জন্য একা ছেড়েছিলাম, ভাঙে আমাকে উদ্ধার করে দিয়েছে। একবার নেশা কাটুক, তারপর দেখছি ওকে। সঙ্গে সঙ্গে জায়গাটা মরিচের মতন জ্বলে উঠল। জুভান হাতের যন্ত্রণায় চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। ঐশী খামচে দিয়েছিল এই জায়গায়। একটু পর হাতের জ্বলা হালকা কমতেই জুভান লেবু পানি বানিয়ে ঐশীর রুমের দিকে পা বাড়ালো। ঐশী রুমে নেই। জুভান সতর্ক চোখে চারপাশে তাকালো। বারান্দায় চোখ পড়তেই মুচকি হেসে গ্লাস হাতে এগিয়ে গেল সেখানে। ঐশী আকাশের দিকে তাকিয়ে হাত দিয়ে কি যেন গুনছে, কিন্তু কি গুনছে? তারা? জুভান একবার চোখ উঠিয়ে আকাশের দিকে তাকালো। আবার মেলা বসেছে আকাশে, তারার মেলা বসেছে আকাশে, তাই গুনছে হয়তো। জুভানের হাসি পেল, তবে মুখ গম্ভীর করেই ডাক দিল, এই যে এদিকে ফিরুন। ঐশী ঠোঁট উল্টে জুভানের দিকে ফিরে তাকালো, বলল,
আকাশে আজ তারা কয়টা উঠেছে জানেন? জুভান গ্লাস হাতে ঐশীর পাশে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে বলল। কয়টা উঠেছে? ঐশীর হাতের আঙ্গুল গুনে গুনে বলল। 2টা বাদে মোট 112টা। জুভান অবাক হওয়ার ভান করে বলল। 2টা তারা বাদ গেল? ঐশী বিরক্ত হলো, হাত দিয়ে বাতাস উড়ল। ঐশী বিরক্ত হলো, হাত দিয়ে বাতাস উড়িয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলল। আরে আপনি জানেন না ওই 2টা তারা না তো, ওগুলো আমার মা আর বাবা, তাই ওই 2টা বাদ দিয়ে গুনেছি। জুভান কপালে হাত দিয়ে কি যেন বলল, তারপর ছোট করে শ্বাস ফেলে ঐশীর দিকে লেবু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। জি বুঝেছি, এখন এই লেবু পানি খেয়ে নিন, ঘুমাতে হবে আপনাকে। ঐশী স্থির চোখে তাকালো গ্লাসের দিকে, চোখ উল্টিয়ে বলল। কি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা দিন। জুভানের দেওয়ার অপেক্ষা না করে ঐশী এক প্রকার ছিনিয়ে নিল গ্লাসটি, তারপর এক ঢোকে সবটুকু পানি খেয়ে মুখ তুলল, হাত দিয়ে ঠোঁট মুছে মুখ ডানে বামে ঝাঁকালো, মুখ খিচে বলল। ইস কি টক, চিনি কই? জুভান ঐশীর হাত থেকে গ্লাস নিয়ে রুমের ভেতরে চলে গেল। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানেই প্যাচাল, তাই জুভান চুপচাপ থাকার সিদ্ধান্ত নিল। তবে সে জানে না কতক্ষণ এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে। জুভানের পিছু পিছু ঐশী রুমে এলো। জুভান ঐশীর বিছানা ঠিক করে বালিশ জায়গা মতো রেখে দিল, তারপর ঐশীর দিকে ফিরে বলল। নিন নিন শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ঐশী হাসলো, মাদক হাসি, লাফিয়ে লাফিয়ে বিছানার কাছে গিয়ে ঠাস করে বসে পড়ল ওতে। কিছু সময় কেটে যাওয়ার পরও ঐশীর মধ্যে ঘুমানোর কোনো লক্ষণ পাওয়া গেল না। শেষ পর্যন্ত জুভান প্রায় বিরক্ত হয়ে বলল। আরে ঘুমোচ্ছ না কেন? ঐশী জুভানের দিকে তাকিয়ে বলল। ঘুম আসছে না, তবে আমার না খুব গল্প গল্প পাচ্ছে, শুনুন, আসুন গল্প করি। ঐশী মিটমিটিয়ে হাসল। জুভান ফুস করে এক নিঃশ্বাস ফেলে পাশের সোফায় ধাম করে বসে পড়ল, বলল। সোফায় বসলেন কেন? ঐশী চোখ ছোট ছোট করে ফেলল, বিছানার পাশের জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল। এখানে এসে বসুন, আমার গায়ে ময়লা নেই, রোজ গোসল করি আমি। জুভানের হাসি পেল, মুচকি হেসে সোফা থেকে ঐশীর পাশে বসে বলল। কাছে ঘেঁষলে তো ডিলের কথা মনে পড়ে যায় তোমার, তাই দূরে বসেছিলাম। ঐশী আচমকা জুভানের ডান হাতের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। জুভান হতবাক হয়ে ঐশীর দিকে তাকালো। কি করছে এই মেয়ে? জুভান চোখে বিস্ময় নিয়ে বলল। কি হলো? কি আবার হবে? এত কাছে এসে বসলে তো পরে নিজেই চেঁচামেচি করবে। না করব না। ঐশী মাথা তুলে জুভানের চোখে চোখ রাখলো, ব্যাকুল কণ্ঠে বলল। থাকুন না এভাবে, ভালো লাগছে। জুভানের খা খা করা বুকটায় মিঠা পানির ঝাপটা পড়ল। শূন্য মনটা হঠাৎ করেই পূর্ণতার রঙে রাঙিয়ে উঠল। ঠিক আছে। ঐশীর অস্থির চোখের দিকে তাকিয়ে জুভানের কাঁধে মাথা হেলিয়ে চোখ বুঝল। অতঃপর নীরবতা। ঐশী জুভানের নিঃশ্বাসের শব্দ গুনছে, 1, 2, 3, তারপর অসংখ্য। ঐশী হাল ছেড়ে জুভানের এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। জুভান তার হাতের দিকে তাকালো অবাক হয়ে। ঐশী ভুল করছে না তো? জুভান চায় না ঐশী কোনো ভুল করে পরে পস্তাক। জুভান তাড়াহুড়ো করে ঐশীর থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে ঐশী বাধা না মেনে আরো জোরে তার হাত আঁকড়ে ধরে। আবারও জুভানের চোখে চোখ রাখে। জুভানের দৃষ্টি এলোমেলো, অগোছালো। ঐশী সেই দৃষ্টির নেশায় ডুবে গিয়ে মিনমিনিয়ে বলল। আপনি অনেক সুন্দর গায়ক সাহেব, যাকে বলে মারাত্মক সুন্দর। ছেলেদের এত সুন্দর হওয়া উচিত না, পাপ লাগে। আপনাকে এই মারাত্মক পাপের জন্য 102 ধারা মোতাবেক শাস্তি দেওয়ার প্রয়োজন। জুভান ঐশীর কথা শুনে শব্দ করে হেসে ফেলল। ঐশীর দিকে খানিক ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল। এই ভয়ানক প্রেমিকা তরে অতীব সুন্দর তরুণ 1000বার কুরবান হোক মিসেস মির্জা। ঐশী খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসিতে ঝিলিক দিলে তার গজ দন্ত। জুভান মুগ্ধ হয়ে চেয়ে রইল সেই ঝড় তোলা হাসির দিকে। ঐশী হাসি থামালে জুভান মিহি সুরে বলল। এই শহরে আজ থেকে সকল প্রেমিকার হাসি নিষিদ্ধ করা হোক, নাহলে সেই হাসিতেই সেই শহরের সকল প্রেমিকে ধ্বংস নিশ্চিত। ঐশী বুঝল না, মুখ ফুলিয়ে বলল। আপনি কঠিন করে কথা বলছেন। জুভান হাসল, তবে প্রত্যুত্তর করল না।
আবারও নীরবতা। ঐশী জুভানের ডান হাত দিয়ে খেলছে, নেড়ে চেড়ে দেখছে, নিজের কোলের উপর রেখে তাতে ধ্যান দিয়ে তাকিয়ে থাকছে। ওর কাছে আপাতত এই পুরুষশালী হাতের থেকে আশ্চর্য দ্বিতীয় আর কিচ্ছু নেই। একসময় ঐশীর কপাল কুঁচকে এলো, ভ্রুতে ভাঁজ ফেলে সেই হাতের দাগ জুভানকে দেখিয়ে বলল। এই জখম? জুভান তার হাতের দিকে তাকালো। ঐশীর খামচে ধরা হাত কালচে হয়ে আছে। জুভান সান্ত্বনা দিয়ে বলল, ও কিছু না। ঐশীও নাছর বান্দা, জুভানকে হাতের ব্যাপারে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। একসময় জুভান বিরক্ত হয়ে বলল, জেদ নিয়ে নাগরদোলায় চড়তে গিয়েছিলে, ভয় পেয়ে আমার হাত খামচে ধরেছিলে, তাই দাগ হয়ে গেছে। তাকিয়ে আচমকা ভ্যা করে কেঁদে ফেলল, যাকে বলে হাত পা ছড়াছড়ি কান্না। জুভান হতবিহ্বল হয়ে ঐশীর কান্না থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঐশী তো ঐশী, নিজের হাত নিজেই খামচে ধরল। কিন্তু যেই ব্যথা পেল অমনি হাত ছেড়ে দিয়ে আবারও জোর গলায় কান্না করতে লাগলো। ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে ব্যথা দিয়েছি, খুব খারাপ, আমি খুব খারাপ। জুভান একসময় ঐশীর পাশে বসলো। ঐশীর মাথা জোরপূর্বক নিজের বুকের সাথে চেপে ধরে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় ঐশী শান্ত হলো, ফুসফুস করে নিঃশ্বাস নিয়ে জুভানের বুকের সাথে মিশে গেল। জুভান ঐশীকে আলতো করে বালিশে শুইয়ে দিয়ে ওর পাশে বসলো। ঐশীর চোখের পাতা হাত দিয়ে বন্ধ করে দিয়ে শাসনের সুরে বলল, নো মোর ওয়ার্ডস, এখন ঘুমাও। ঐশী চোখ খুলতে গেলে জুভান ধমক দিয়ে বলল, আমি ঘুমাতে বলেছি। ঐশী আবার চোখ খিচে বন্ধ করে ফেলল। জুভান মৃদু হাসলো, ঐশীর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় ঐশীর নিঃশ্বাস ভারী হলো, তার মানে ও ঘুমিয়ে গেছে। জুভান হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের আলো নেভালো। কিছু একটা ভেবে ঐশীর দিকে ঝুঁকে এলো, কানের কাছে বিড়বিড় করে বলল, তোমার দেওয়া প্রেমাঘাতে আমার মৃত্যু মঞ্জুর। ঐশী, ভালোবাসি। ঐশী ঘুমের ঘোরে পাশ ফিরল, ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল, আপনি আবার কঠিন করে কথা বলছেন। জুভানের ঠোঁট দুদিকে প্রশস্ত হলো। ঐশীর কপালে নানান দ্বিধা আর জড়তা নিয়ে নিজের ঠোঁট ছোঁয়ালো। মনে মনে ভাবলো এই সময়টা যেন বারবার আসুক, তার মেঘবালিকা যেন বারবার বাচ্চামিতে মত্ত হোক, আর সে তাতে মুগ্ধ হোক আজীবন। ব্যয়বাহুল গাড়ি এসে থামলো একটা অর্ধনির্মিত ২০ তলা একটা বিল্ডিং এর সামনে। এখনো বিল্ডিং এর কাজ চলছে, সিমেন্টের কালচে রঙে শুকোয়নি। জেনি সাজ্জাদ হোসেনকে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাজ্জাদ হোসেন মাথা তুলে সম্পূর্ণ বিল্ডিংটা একবার নিচু চোখে পরখ করে নিল। লোকেশন ভালোই, সচরাচর উনি লাভ ছাড়া কোনো প্রজেক্টে হাত দেন না, সেক্ষেত্রে একে লাভ প্রজেক্টই বলা যায়। তার সচেতন ব্যবসায়ী মনোভাব বিল্ডিংটা দেখে খুশি হলো। পাশে দাঁড়িয়ে থাকা আধুনিক জামা কাপড় পরো ইটস মার্ভেলাস। জেনি স্বাভাবিক ভঙ্গিতে সাজ্জাদের গলা জড়িয়ে ধরল। সাজ্জাদের ঠোঁটে এক মিষ্টি চুমু খেয়ে বলল, আমার এই বাড়িটা চাই, কিনে দিবে? সহসে সাজ্জাদ হোসেন গলে গেলেন মেয়েলি স্পর্শে। মুখে মানা করার জো হলো না তার। মুচকি হেসে বলল, অবশ্যই কিনে দিব, কিন্তু এখানে মালিক কই? আসছে আর কিছু সময়ের মধ্যে। ততক্ষণ আমরা না হয় একটু প্রেম করে ফেলি। সাজ্জাদ হোসেন লোকালয়ে জেনির ঠোঁটে আঁকড়ে ধরল। জেনি সাজ্জাদের সাথে মিশে গিয়ে চোখ খুলে সতর্ক চোখে একপাশে কি একটা ইশারা করল। পেছন থেকে গলা কেশে বলল ঐশী, মাথা নত করা, চোখে একটা সাদা চশমা, পরনে কালো পাড়ের সাদা শাড়ি। সাজ্জাদ হোসেন হলেন বিরক্ত। জেনির ঠোঁট ছেড়ে পিছন ফিরে ঐশীকে দেখে সেই বিরক্তি ভাবটা অনেকটাই কেটে গেল। ঐশীকে আগাগোড়া নিরীক্ষণ করে মুখে লোলুপ ভাব এনে বললেন, গর্জিয়াস। ঐশী স্বাভাবিক ভঙ্গিতে তাকালো সাজ্জাদ হোসেনের দিকে, মুখে মুচকি হাসি, বলল, থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট স্যার। আমি ফারহানা। সাজ্জাদ হোসেন ঐশীর পা থেকে মাথা পর্যন্ত এক ঝলক তাকালো। মেয়ের নেশায় চিহ্বা দিয়ে লালা ঠোঁটের কোণে এক আঙ্গুল বুলিয়ে বললেন, আমি মুগ্ধ। ঐশী কিছুটা অস্বস্তিতে পড়ে নাক থেকে চশমা চোখে তুলল। জেনি ঐশীকে দেখিয়ে বলল, শি ইজ ফারজানা। এই বিল্ডিং এর যাবতীয় দেখাশোনা ইনি করেন। সাজ্জাদ হোসেন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল ঐশীর দিকে, বললেন, আমি সাজ্জাদ হোসেন, এই বিল্ডিংটা আমিই কিনবো। ঐশী কাছুমাচু হয়ে তাকালো সাজ্জাদ হোসেনের বাড়ানো হাতের দিকে। এভাবে হাত ধরতে তার বাধছে। সে মুখ ফুটে কিছু একটা বলতে যাবে, তার আগেই অনল হুট করে সেই জায়গায় উপস্থিত হয়ে সাজ্জাদের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল।
সাজ্জাদ খানিক ভড়কে গেলেন অনলের এমন আকস্মিক আগমনে। অনল সাজ্জাদ হোসেনের হাত শক্ত করে ধরে মুচকি হেসে বললেন, হাই, আই অ্যাম মৃদুল। নাইস টু মিউ স্যার। সাজ্জাদ হোসেনের মেজাজ চটে গেল, তবুও মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বললেন, নাইস টু মিট ইউ। কে তুমি? ম্যানেজার। ও ম্যানেজার। সাজ্জাদ হোসেন মুখ কুঁচকে তাচ্ছিল্যের সহিত বললেন। অনল কখনো সাজ্জাদের হাত ধরে রেখেছে, বারবার হাত মুচড়ে ধরছে। সাজ্জাদ হোসেন এতে যার পরনায় বিরক্ত হলেন, দ্রুত অনল থেকে হাত ছাড়িয়ে নিয়ে কোর্টের হাত মুছলেন। এমন ভাবখানা যেন অনলের হাতে ময়লা ছিল। অনল সেটা লক্ষ্য করে বাঁকা হাসল, ভাবল বেটা 1 নম্বরের ধান্দাবাজ। যাও যাক তাহলে। ঐশীর কথায় সবাই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো। সম্পূর্ণ অন্ধকার, থমথমে বিল্ডিং। দিনের বেলায়ও আলোর কোনো ছিটে ফোঁটা নেই, এমনকি একটা কর্মচারীও নেই। বিল্ডিং এর কাজ আপাতত স্থগিত হয়ে আছে। সাজ্জাদ হোসেনের এতে স্বপ্ন জাগলো। তিনি জিজ্ঞেস করলেন ঐশীকে। কাজ বন্ধ কেন? ঐশী হাঁটতে হাঁটতে বলল, স্যার, আমাদের কাজ ছিল এই বিল্ডিং এ একটা শেপ দেয়া। আমরা আমাদের কাজ করেছি, এখন বাকিটা আপনার দায়িত্ব। বিল্ডিং কিভাবে বানাবেন, কিভাবে সাজাবেন এবং আপনি মেনটেন করবেন স্যার। ও। সাজ্জাদ হোসেন চারিদিকে দেখে হাঁটতে লাগলেন। সদর দরজা খুলে ছাদে প্রবেশ করলো সবাই। সাজ্জাদ হোসেন ঘুরে ঘুরে ছাদের আশপাশ দেখতে লাগলেন। সূর্যের কারণে কপালে ভাঁজ ফুটে উঠল। সব সময় শীতল বাতাসের নিচে থাকা সাজ্জাদ ভ্রু কুঁচকে কপালের ঘাম মুছলেন, কিন্তু পরক্ষণে আবার ঘেমে উঠল তার কপাল, গলা। কালো শরীরে সেই ঘাম চকচক করতে লাগলো। একদম আচমকা নিচু ঘাড়ে সূর্যের আভাস পেতেই চমকে উঠল। সাড়ে 1 হাত রেখে ডান দিকে মাথা ঘোরাতেই ঐশীর মুখ দেখলেন তিনি। হিংস্র চোখে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে, চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। ঐশীর এমন রূপ দেখে তার বিস্ময়ের সীমা রইল না, কিন্তু কোনো প্রতিক্রিয়া করতে পারলেন না তিনি। তার আগেই ঘাড়ের সূক্ষ্ম যন্ত্রণায় চোখ খিচে ফেললেন। তার কিছু সময়ের মধ্যে অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ে গেলেন অনলের ঘাড়ে। ঐশী আর অনল ধরাধরি করে সাজ্জাদকে এক জায়গায় বসালো। ঘামের স্যাঁতসেঁতে গন্ধে ঐশীর বমি পেয়ে যাচ্ছে। ঐশী নাকে হাত রেখে অনলের উদ্দেশ্যে বলল, এই বেটা কি গোসল করে না? কি গন্ধ, ছি। অনল হেসে বলল, সবাই কি তোমার জুবান ছাড় পেয়েছো? ঘন্টায় ঘন্টায় গোসল করবে? ঐশী চোখ রাঙিয়ে তাকালো অনলের দিকে। এই ছেলে অনেক বেশি ফাজিল, সুযোগ পেলে টিটকিরি করতে ছাড়ে না। অনল সাজ্জাদ হোসেনের পেটে একটা লম্বা ইলাস্টিকের দড়ি বেঁধে দিল। অতঃপর লোকটার ভারী শরীর টানতে টানতে নিয়ে বিল্ডিং থেকে নিচে ফেলে দিল। না, মরেনি সে। দড়ির এক প্রান্ত বিল্ডিং এর ছাদ থেকে শক্ত করে ধরে রেখেছে অনল। এবার লোকটার জ্ঞান ফেরার পালা। সূর্য মাথার উলে ছড়াচ্ছে, সেই উত্তপ্ত আলো সাজ্জাদ হোসেনের টাক মাথায় পড়তেই জ্বলে উঠল জায়গাটা। চোখের পলকে হালকা নড়ে উঠল তার। 2-1 বার পলক ঝাড়া দিতেই চোখ খুলল সাজ্জাদ। চোখ খুলতেই নিজেকে ভাসমান দেখতেই সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। ভয়ে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। বারবার হাত পা ছড়াছড়ি করে বাঁচার জন্য হাঁক ডাকছে। টুকি। ছাদের উপর থেকে উকি দিয়ে বলল ঐশী। সাজ্জাদ হোসেন ঐশীকে দেখে চোখ কপালে তুলে ফেললেন। তাড়াহুড়ো করে বললেন, ওঠাও আমাকে, আমি মারা যাচ্ছি। কি হলো, ওঠাও। অত্যাধিক ভয় পেয়ে তার শব্দগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে। এবার অনল পাশ থেকে উকি দিয়ে বলল, টুকি স্যার। সাজ্জাদ হোসেন 2 হাতে দড়ি ধরলেন শক্ত করে, উপরে তাকিয়ে বললেন, বেটা বজ্জাত, ওঠা আমাকে, আর তোদের শেষ দেখে ছাড়বো আমি। ওঠা বলছি। ঐশীর মুখ রক্তিম হলো ধীরে ধীরে। দড়ি ছেড়ে দেওয়ার ভান করতেই সাজ্জাদ হোসেন চিৎকার করে বললেন, না না, দড়ি ছাড়বে না, কিছু করব না আমি। দড়ি ছেড়ো না দয়া করে। কিছু করতেও পারবি না তুই, এত সহজ আমাদের মারা? ঐশী মুখ বাঁকিয়ে বলল। ভয়ে হিতাহিত জ্ঞান লোপ পেল সাজ্জাদ হোসেনের। জিহ্বা দিয়ে ফেটে চৌচির হওয়া ঠোঁট ভিজিয়ে বললেন, কি চাও তোমরা? আমার সম্পদ সব দিয়ে দেব তোমাদের, সব। তবু আমাকে মেরো না, দয়া করো। ঐশী দাঁড়িয়ে হয়ে আড়াআড়ি ভাবে পড়ে নিল। এতে সাজ্জাদ হোসেন নিচ থেকে কিছুটা উপরে এলেন। ঐশী দাঁত কিরমিরিয়ে বলল, আর না আমার তোর সম্পদ চাই, আর না তোর টাকা চাই। আমার তো তোর জান চাই। বিশাল পাপের ভারে কালো হয়ে যাওয়া তোর হৃৎপিণ্ডটা চাই। আর বাকি রইল দয়ার কথা, সেটা তো প্রশ্নই ওঠে না, বুঝলি?
ঐশী ভয় দেখাতে দড়ির বাঁধন কিছুটা হালকা করে দিল। সাজ্জাদ হোসেন এতে নিচের দিকে ছিটকে পড়লেন। চিৎকার করে উঠলেন মরণ ভয়ে। ঐশী হাসল। আচমকা দড়ি আবার হাতের মুঠোয় নিয়ে নিল। সাজ্জাদ এতে আবারও কিছুটা উপরে আসলেন। বুকে হাত দিয়ে শ্বাস নিতে লাগলেন অনবরত। একটু হলে মারা পড়তেন তিনি। খুব বাঁচা বেঁচেছেন। সাজ্জাদকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে ঐশী শান্তি পেল না। মা বাবার মুখ চোখের সামনে ভাসতেই রাগে ঐশীর মুখ লালাভোর রং ধারণ করলো। ঐশীর কেঁপে উঠল সেই রাগের প্রাদুর্ভাবে। কেঁপে ওঠা কণ্ঠস্বর নিয়ে বলল, ভয় পা, আরো ভয় পা। মরার আগে মৃত্যুর দোয়ার দেখে যা, কিন্তু চিন্তা নেই, এত সহজে তোকে মারবো না। তোকে তো আমি তিলে তিলে মারবো। একটু একটু করে তুই মরণ যন্ত্রণা ভোগ করবি। তোর আজরাইল হব আমি, আজরাইল। দড়ি ছেড়ে দেওয়া হলো। ছুটে গেল শেষ সম্বলও। ধীরে ধীরে বীজতলা থেকে ক্রমশ নিচে নামতে লাগলো সাজ্জাদ। গলা ফেটে চিৎকার করে উঠল সে, ও আল্লাহ! জীবনের প্রথম সাজ্জাদের মুখে রবের নাম। অদ্ভুত তাই না? এক মুহূর্তের মধ্যে সাজ্জাদের দেহ মাটিতে। সঙ্গে সঙ্গে থেতলে গেল মাথাটা। নিজের রক্তে নিজেই গড়াগড়ি খেল। এক স্থানে মগজ, আর এক স্থানে নিথর দেহ পড়ে আছে। সাজ্জাদ হোসেনের মুখ হাঁ করা, চোখের পাতা কিছুটা সময় ছাপটালো, তারপরই স্থির। থমকে গেল জীবন ঘড়ি, বন্ধ হয়ে গেল পাপের খাতা। বেশ কিছু সময় পর দুটো নেড়ি কুকুর এসে ঘুরঘুর করতে লাগলো সাজ্জাদের মরদেহের আশেপাশে। হয়তো এই মরদেহই হবে ওদের আজকের খাবার। ঐশী ছাদের উপর থেকে এক ঝলক তাকালো নিচে। সাজ্জাদের মরদেহ দেখে নিজেই কেঁপে উঠল। চোখের পাতা জোরপূর্বক বন্ধ করে অন্যদিকে ফিরে তাকালো। অনল ঐশীর অবস্থা দেখে ঐশীর পাশে এসে দাঁড়ালো। আলতো গলায় বলল, সব ঠিক আছে ঐশী, শান্ত হও। ঐশী আস্তে আস্তে চোখ খুলল। চোখের পাতা মৃদুমন্দ কাঁপছে। ঐশীর কান্না পেল। বুক ভরা কান্না উপচে পড়ল। চোখের কোণায় সেই জল জমতেই অনল আঙ্গুল দিয়ে জলটুকু মুছে নিয়ে বলল, পাপীদের জন্য চোখে জল ফেলাও পাপ ঐশী। ঐশীর ঠোঁটের হাসি ফুটল। অতঃপর চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা জেনির দিকে। জেনির চোখে মুখে অবাকের ছায়া। ঐশী পা ছুটিয়ে চাপটে জড়িয়ে ধরল জেনিকে। জেনির কাঁধে মাথা রেখে উচ্ছ্বাস নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ জেনি। আজ তুমি না থাকলে এসব সম্ভব হতো না। থ্যাংক ইউ। জেনি ঐশীর পিঠে হাত রেখে সান্ত্বনা দিল। বলল, ইউ আর ওয়েলকাম। এবার আমার টাকা। জেনি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ঐশী ইঞ্জেকশন জেনির ঘাড়ে পুশ করে দিল সম্পূর্ণটা। জেনির দেহ ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো। ঐশী জেনির দিকে সরে এলো। জেনি ঘাড়ে হাত রেখে মাটিতে হাঁটু ভেঙে বসে গেল। ঐশীর দিকে তাকিয়ে কোনো ক্রমে বলল, তুমি তুমি আমায় মারলে কেন? কারণ যে মেয়ে টাকার জন্য নিজের 1 বছরের বিশ্বস্ত লোককে শত্রুর হাতে তুলে দিতে পারে, সেই মেয়ে পুনরায় টাকার জন্য আমাদের কোনো ক্ষতি করবে না। আর কি গ্যারান্টি? আমি? হ্যাঁ, তুমি। এই ঐশী কখনো কোনো খুনের চিহ্ন রাখে না, এবারেও রাখেনি। জেনি ক্রমশ মাটিতে লুটিয়ে পড়ল। চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শব্দ হলো টপ টপ। জেনির চোখের পাতা বন্ধ হয়ে গেল আপনা আপনি। সেই সাথে নিভে এলো জীবন প্রদীপ। মরণ বড়ই বহুরূপী। এক একজনের মরণ ধরন এক এক রকম। এক একজনের মরদেহের রূপ হরেক রকম। মরণ বড়ই অদ্ভুত। অতঃপর দেহ দুটোকে সামলে গাড়ি করে বাসায় চলে এলো। তাদের গাড়ি বিল্ডিং এর সীমা পেরোতেই একজন কালো শার্ট পরা লোক কাকে ফোন দিয়ে বলল, ভাই মেয়েটাকে পেয়ে গেছি। আয়নায় মুখোমুখি পিঠ দিয়ে বসে আছে ঐশী। হাত ঘুরিয়ে ঘাড়ে স্যাফলন লাগানোর চেষ্টা করছে, কিন্তু ঘাড়ের পিছনে হাত একেবারেই নাগাল পাচ্ছে না। ঐশীর চোখে মুখে বিরক্তিতে কুঁচকে এলো, কিন্তু হাল ছাড়েনি, চেষ্টা করেই যাচ্ছে। আমি হেল্প করি? জুভানের কথা শুনে ঐশী চটপট ওড়না গায়ে দিয়ে পিছন ফিরল। জুভান কালো ট্রাউজার আর সাদা টি শার্ট গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ঐশী মিনমিনিয়ে বলল, না না, লাগবে না, আমি করে নিব। জুভান ঠোঁটে হাসি ঝুলিয়ে ঐশীর পাশে চেয়ার টেনে বসে পড়ল। ঐশীর চোখে দুচোখ রেখে বলল, তা এতক্ষণ কি করছিলে? সামান্য চোট, একটু চেষ্টা করলেই পারবো। তুলো দাও, আমি করে দিচ্ছি। এতক্ষণ পারেনি তাই জুভান চলে গেলে যে পারবে তার কি নিশ্চয়তা? ঐশী কাপা হাতে জুভানের দিকে তুলো এগিয়ে দিল। জুভান তুলো নিয়ে ঐশীর পিছনে এসে দাঁড়ালো। ঐশী ঘাড়ের কাছে চুলগুলো সব একসাথে করে সামনে এনে রাখলো। ঐশী কাপা হাতে জুভানের দিকে তুলো এগিয়ে দিল।
জুভান তুলো নিয়ে ঐশীর পিছনে এসে দাঁড়ালো। ঐশী ঘাড়ের কাছে চুলগুলো সব একসাথে করে সামনে এনে রাখলো। ঘাড়ের এক জায়গায় কয়েকটা আঁচড় লেগেছে, দেখে মনে হচ্ছে মেয়েলি নখের আঁচড়। জুভান এই জখম দেহেই রেগে উঠল। তুলোতে স্যাভলন নিয়ে আলতো করে জখম হওয়া জায়গায় ছুয়ালো। ঐশীর জায়গাটা জ্বলে উঠল, চোখ খিচে বন্ধ করলো ও। জুভান ধীরে ধীরে জায়গায় তুলো ছোঁয়াচ্ছে আর ফু দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য ঐশী ব্যথা জ্বালা পোড়া সব ভুলে গেল। জুভানের উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে পড়তেই শিহরণ খেলে গেল শরীরের প্রতিটি শিরায় শিরায়। ঐশী খিচে রাখা চোখ স্বাভাবিক হলো, আপনা আপনি বন্ধ হয়ে গেল চোখের প্রতিটি পাপড়ি। জুভানের দেওয়া প্রতিটি ফুতে ঐশীর চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে। বুকের ভেতরে কালবৈশাখী তুফান চলছে। ঐশী সইতে না পেরে এক হাতে নিচের জামা খামচে ধরল। জুভান ঐশীর কাপা দেখে মুচকি হাসলো। পুনরায় কাজে মন দিল ও। খুব যত্ন নিয়ে ঐশীর ঘাড়ে স্যাভলন লাগাচ্ছে জুভান। শেষ? তুলো ডাস্টবিনে রেখে জুভান ঐশীর পাশে এসে দাঁড়ালো। ঐশী মাথা নত করে রেখেছে, গালে লাল আভা, লজ্জায় রং তো লাল। তাহলে কি ঐশী লজ্জা পাচ্ছে? জুভান ঐশীকে আরো লজ্জা দিতে বলল। বাই দ্য ওয়ে, তুমি কি লজ্জা পাচ্ছ ঐশী? গাল কিন্তু টমেটোর মতো লাল হয়ে আছে কেন? ঐশী অবাক হয়ে গালে হাত দিল। সত্যি তার গাল লাল হয়ে আছে, টমেটোর মতো। ঐশী তাড়াহুড়ো করে আয়নার দিকে তাকালো। কই, গাল তো স্বাভাবিকই আছে। ঐশীর রাগী চোখে জুভানের দিকে তাকাতে জুভান শব্দ করে হেসে বলে, আই ওয়াজ জোকিং, ডোন্ট বি সিরিয়াস। ঐশী মুখ ফুলিয়ে তাকালো জুভানের দিকে। ভারী অসভ্য তো ছেলেটা, তাকে লজ্জা দেওয়ার একটাও সুযোগ ছাড়ে না। আজ দুপুরে একটা মিউজিক ভিডিওর কাজে একজন মডেল জুভানের বাসায় এসেছে। সোফায় তিয়াশা আর জুভান পাশাপাশি বসে আছে। জুভান ভ্রু কুঁচকে স্ক্রিপ্টের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে, আর এদিকে তিয়াশা গালে হাত দিয়ে জুভানের দিকে তাকিয়ে আছে। মাত্র শাওয়ার নেওয়ায় জুভানের চোখে মুখে অদ্ভুত শীতলতা। শরীর থেকে করা সুগন্ধ তিয়াশার নাকে ভেসে আসছে। ভিজে চুলগুলো কপালের উপর লেপটে পড়তেই তিয়াশা হাত বাড়িয়ে জুভানের চুল সোজা করে দিল। সঙ্গে সঙ্গে জুভান মাথা পিছিয়ে নিল, রাগ দেখিয়ে বলল, কি করছো তুমি? তিয়াশা জুভানের বাহু আঁকড়ে ধরল। জুভান রাগে তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিয়াশার দিকে তাকালো, দাঁত চেপে বলল, আই এম ম্যাড। কি করছো এসব? তিয়াশা সোফায় হেলান দিয়ে বসলো। জুভানের দিকে আবেদনময়ী ভঙ্গিতে তাকিয়ে বলল, কামন জুভান, এত ন্যাকা সাচ্ছ কেন? এর আগেও তুমি একবার ইন্ট্রিমেন্ট হয়েছি, সো চিল। জুভানের রাগে চোয়াল শক্ত হয়ে গেল। ধাম করে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। তিয়াশার দিকে স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে বলল, আগের কথা ভুলে যাও, এখন আমি বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি। যতটা ভালোবাসলে শরীরের বাজে চাহিদা বিসর্জন দেওয়া যায়, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসি, হয়তো তার থেকেও বেশি। তাকে আজ জন্ম না ছুঁয়েও আমি তার মুখ দেখে কাটিয়ে দিতে পারবো। আই থিঙ্ক তোমার এখন চলে যাওয়া উচিত। আমরা এই প্রজেক্ট নিয়ে অন্য একদিন কাজ করবো, ওকে? তিয়াশা কোল থেকে স্ক্রিপ্ট তার পাশে রাখলো। সোফা থেকে উঠে দাঁড়িয়ে জুভানের গলা জড়িয়ে ধরতেই জুভান এক ঝটকা দিয়ে তিয়াশার হাত নামিয়ে দিল। তিয়াশা ঠোঁট বাঁকিয়ে বলল, জুভান, আমি সেদিন রাতকে ভুলতে পারছি না। আমার আবার তোমাকে চাই, গভীর করে। জুভান রাগে হিতাহিত জ্ঞান ভুলে গেল। তিয়াশার হাত ধরে সদর দরজার বাইরে ছুঁড়ে ফেলল। বলল, তুমি পাগল হয়ে গেছো। আমরা গানের ব্যাপারে পরে কথা বলছি। প্রডিউসারের সাথে দেখা করে আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দিচ্ছি, সো ডোন্ট ডিস্টার্ব মি। জুভান তিয়াশ দাঁড়িয়ে ভিজছে। বৃষ্টির ফোঁটা ঐশীর গা বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। ঐশীর পায়ের নুপুর ঝনঝন শব্দ তুলছে। ঐশীর চোখের অশ্রু সেই পানির আড়ালে ধুয়ে মুছে যাচ্ছে। আজ যখন তিয়াশার সামনে জুভান তার ভালোবাসার কথা স্বীকার করেছে, তখন ঐশী শুধু স্তব্ধ হয়ে গিয়েছিল। বিশ্বাস হচ্ছে না এখনো ভালোবাসে। হ্যাঁ, জুভান তাকে ভালোবাসে। এর চেয়ে মধুর বাক্য আর কি হতে পারে? এর চেয়ে মিষ্টি অনুভূতি আর কি বা হতে পারে? জুভান মেয়ে নেশা ছেড়ে দিয়েছে, সেটা ঐশী ওদের বিয়ে হওয়ার অনেক আগে থেকেই জানে। শাহাদাত চাচা বলেছে ঐশী সেদিন অনেক খুশি হয়েছিল। বিয়ের সময় জুভানকে বাজিয়ে দেখতে ডিলে রাজি হয়েছিল। বিয়ের পর এতটা দিনও জুভান কখনো ঐশীর দিকে বাজে দৃষ্টি দেয়নি। সব সময় ঐশীকে বোঝার চেষ্টা করেছে, ঐশীর সুবিধা অসুবিধার খেয়াল রেখেছে। ঐশী অপেক্ষা করছিল জুভানের মুখে ভালোবাসি কথাটা শোনার। কিন্তু আজ সেই খুশির সীমা সকল পূর্ণতাকে ছাড়িয়ে যাচ্ছে। পূর্বের সমস্ত সুখকে, সমস্ত খুশিকে ভুলিয়ে দিচ্ছে। 4 অক্ষরের শব্দে এত সুখ লুকিয়ে থাকে, ঐশী ভেবে পেল না।
ঐশী, তুমি এখানে কি করছো? ঠান্ডা লাগবে তো, রুমে চলো। ঐশী ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। জুভান চোখ সরু করে ঐশীর দিকে তাকিয়ে আছে। বৃষ্টির জন্য চোখ সম্পূর্ণ খুলে রাখা তার জন্য দায়ী হয়ে পড়ছে। ঐশী জুভানকে দেখেও অগ্রাহ্য করলো। দুহাত দুদিকে ছাড়িয়ে আবারও বৃষ্টিতে মত্ত হয়ে গেল। জুভান এবার রেগে গেল। ঐশীর সামনে দাঁড়িয়ে ঐশীর হাত ধরে বলল, শুনতে পারছো না আমি কি বলছি? ঠান্ডা লেগে যাবে, রুমে চলো। ঐশীর চোখ পিটপিট করে জুভানের দিকে তাকালো। আচমকায় এক ভয়ঙ্কর কাজ করে বসলো ঐশী। জুভানের গলা দুহাতে জড়িয়ে ধরল। জুভান হতভম্ব হয়ে ঐশীর হাতের দিকে তাকালো। ঐশী সেদিকে ভ্রুক্ষেপ না করে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে জুভানের কপাল বরাবর এলো। আজ অনেক সময় নিয়ে ঠোঁট বসালো জুভানের স্নিগ্ধ ললাটে। জুভানের চোখ বড় বড় হয়ে গেল। চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ঐশী সরে গেল। জুভান তাড়াহুড়ো করে ঐশীকে নিচের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঐশী ছেড়ে দিল না। ধরেছে কি ছেড়ে দেবার জন্য? কখনোই না। ঐশী জুভানের ঠোঁটের দিকে তাকালো। বৃষ্টির পানি জুভানের ঠোঁটে বেয়ে গড়িয়ে পড়ছে। এতক্ষণ জুভান স্বাভাবিক থাকার ভান করলেও ঐশীর একটা স্পর্শ তার ভেতরের সমস্ত অনুভূতিকে জাগিয়ে তুলল। এক ধ্যানে তাকালো সে ঐশীর দিকে। কোনটা উচিত কোনটা অনুচিত সব ভুলে গেল। ঐশীর ঠোঁটের দিকে ধীরে ধীরে নিচের ঠোঁট এগিয়ে আনলো। দোনো অধর যখন ছুঁই ছুঁই, ঠিক তখন জুভান মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ঐশী অবাক হয়ে তাকিয়ে রইল জুভানের দিকে। জুভান বুক ভরে কতগুলো নিঃশ্বাস টেনে নিয়ে বলল, ঐশী, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমরা ভুল করছি। জুভানের মেয়ের নেশার জন্যই তো ঐশী জুভানকে ঘৃণা করত, কিন্তু এখন তো এসব কিছুই নেই। তাই ঘৃণার চারজনকে ভালোবাসে। তবে বাধা কেন? এসব ভেবে ঐশী রেগে জুভানের কলার টেনে ধর। জুভান টাল সামলাতে না পেরে ঐশীর দিকে ঝুঁকে এলে ঐশী থমথমে গলায় বলল, কেন? ভুল কেন? আমরা কি অবিবাহিত? কোনো নিষিদ্ধ কাজ তো আমরা করছি না। তবে জুভান ঐশীর দিকে কলার ছাড়ল। ঐশীকে বোঝানোর ভঙ্গি করে বলল, বোঝার চেষ্টা করো ঐশী, বিষয়টা বিবাহিত আর অবিবাহিত নয়। আমি চাই না তুমি এই বিষয় নিয়ে কখনো পস্তাও। ঐশী মুখ ভরে শ্বাস নিল। জুভান এখনো আগেকার রুমডেট নিয়ে অপরাধ বোধে ভুগছে, আর ঐশী এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। ও নিজে না এগুলে জুভান কখনোই নিচে থেকে এগুবে না। ঐশী আচমকায় লজ্জা শরম সব জলাঞ্জলি দিয়ে নিজের দোনো পায়ের আঙ্গুল ভর করে দাঁড়ালো। দুহাতে জুভানের পিছনের চুল আঁকড়ে ধরে হঠাৎ জুভানের ঠোঁটে ঠোঁট মেলালো। জুভান কেঁপে উঠল। ওইদিকে বাধা দিতে চাইলেও সে পারল না। আচমকায় তার মনে হলো তার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। জুভান নিজেকে সামলাতে না পেরে ঐশীর কোমর দুহাতে ধরে ওকে উঁচু করলো। ঐশীর পিঠ আগলে নিয়ে ঐশীর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রাখলো। শুষে আগলে নিয়ে ঐশীর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রাখলো। শুষে নিতে লাগলো প্রিয়তমার সমস্ত সুধা। ঐশী জুভানের এই ভয়ঙ্কর স্পর্শে হারিয়ে যেতে লাগলো অজানায়। সুখের সাগরে সাঁতার কাটতেই চোখের কার্নিশ ঘেঁষে গড়ালো এক ফোঁটা জল। ইস, কি শোকটাই না দিচ্ছে জুভান ওকে। দুজনের অধর আলাদা হলো। ঐশী জুভানের কাঁধের টি শার্ট খামচে তার ঘাড়ে মাথা হেলালো। এতক্ষণে ফুরিয়ে আসা নিঃশ্বাস একে একে নিচের ভেতরে পুড়ে নিতে লাগলো। জুভান মৃদু হেসে ঐশীর পিঠ জড়িয়ে ধরে ঐশীকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে নিল। কেটে গেল অনেকক্ষণ। বৃষ্টি কমে এসেছে, শুধু ঝিরিঝিরি বৃষ্টির একটা দুটো ফোঁটা ওদের ভিজিয়ে দিচ্ছে। পশ্চিম আকাশে মেঘ সরে যাচ্ছে ধীরে ধীরে। ছাদে দাঁড়িয়ে থাকা কপত কপতির মতো আকাশেরও কান্না থেমে গেছে। বুকের ভেতর জমে থাকা বহুদিনের তৃষ্ণা মিটে সেটাই ঠোঁট বসালো আলতো করে। ঐশীকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মিহি সুরে বলল, ঠান্ডা লাগবে, রুমে চলো। ঐশী জুভানের কথা কি শুনলো? জুভানকে আরো জোরে জড়িয়ে ধরে চোখ বুঝলো। জুভান হাসলো ঐশীর এমন ব্যবহারে। কিছু একটা ভেবে হুট করে ঐশীকে কোলে তুলে নিল। আকস্মিক এই আচরণে ঐশী হতবাক হলো। নিজেকে সামলাতে জুভানের কলার খামচে ধরে তাড়াহুড়ো করে বলল। জুভান থেমে গেল। ঐশীর নাকের সাথে আচমকা নাক ছোঁয়ালো। ঐশী অবাক হলো, সাথে লজ্জাও পেল। মাথা নত করে ফেললো ও। এই জুভানটা না যা করে। জুভান হাঁটা ধরলো সামনে, পথের দিকে তাকিয়ে বলল, তোমার বর প্রতিদিন জিম করে মিসেস মির্জা।
তার জন্য তোমার মতো 40 কেজি বহন করা এক চুটকির সমান। ঐশী গাল ফুলিয়ে তাকালো জুভানের দিকে। ঐশী রুমে এনে বিছানায় বসালো। ঐশী থরথর করে কাঁপছে ঠান্ডায়। একসময় ভিজে শরীর নিয়ে বিছানায় পা উঠিয়ে বসলো। জুভানের কড়া নির্দেশ বিছানা ছেড়ে দাঁড়ানো যাক। তারপর জুভান ঐশীর কাবার থেকে একটা সাদা টাওয়েল বের করে ঐশীর পাশে এসে বসলো। তারপর ঐশীকে চমকে দিয়ে ধীরে ধীরে ঐশীর চুল মুছতে লাগলো টাওয়েল দিয়ে। ঐশী আয়নায় জুভানের প্রতিচ্ছবি দেখতে মগ্ন। এই মানুষটা এখন থেকে ওর বিশ্বাস হচ্ছে না। এই মানুষটার যাবতীয় আদর, ভালোবাসা সবকিছুই একমাত্র অধিকার শুধু ওর। ঐশীর চোখ উজ্জ্বল হলো। বুকের ভেতরটা ঘন কালো মেঘকে ছিন্ন ভিন্ন করে সেখানে জন্ম নিল অজস্র সুখ। শুধু সুখ আর সুখ। জুভান ঐশীর চুল মুছে টাওয়েলটা বারান্দায় মেলে দিয়ে রুমে এলো। নিচের ভিজে চুল এক হাত দিয়ে ছাড়তে ছাড়তে বলল, এখন এটা হট শাওয়ার নাও, বেশি পানি মাথায় দেবে না। জাস্ট বৃষ্টির পানি শরীর ছাড়াতে যতটুকু পানি লাগে ততটুকুই দেবে। তাড়াতাড়ি নাও। ঐশী বাধ্য মেয়ের মতো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জুভান তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে পা বাড়ালো। ভিজে শরীর নিয়ে এতক্ষণ কার্পেটের উপর দাঁড়িয়েছিল। কার্পেটটাও ভিজে যাচ্ছে। এখন ওরও শাওয়ার নিতে হবে। টেবিলে খাবার রেডি হচ্ছে। ঐশী বসার ঘরের সোফায় বসে টিভি দেখছে। জুভান একসাথে। ঐশীর টিভির সামনে বসার একমাত্র কারণ আজকের তাজা খবর। সাজ্জাদ হোসেন খুন হওয়ার ইতিমধ্যেই 9 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই এই ব্যাপার নিয়ে মিডিয়া তোলপাড় হয়ে গেছে। ঐশী রিমোট হাতে নিয়ে নিউজ চ্যানেলে দিল, বিখ্যাত বিজনেসম্যান সাজ্জাদ হোসেন খুন তার বহুদিনের বিশ্বস্ত প্রেমিকার কাছে। জানা গেছে সাজ্জাদ হোসেনের প্রেমিকা জেনি রাজদাদার সাথে বহুদিন ধরে বাক বিতণ্ডা হচ্ছে। একে অপরের প্রতি বিতৃষ্ণা জন্মেছে ক্ষোভ। সেই ক্ষোভ থেকে আজকের এই খুন। জেনি এক পরিত্যক্ত 20 তলা বিল্ডিং থেকে সাজ্জাদ হোসেনকে নিচে ফেলে দেন, যার ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় বিশিষ্ট বিজনেসম্যান সাজ্জাদ হোসেনের। সাজ্জাদ হোসেনকে খুন করার পর জেনি নিজে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি এক বিষ নিজের শরীরে প্রবেশ করিয়ে আত্মহত্যা করেন। এই ব্যাপারে জেনি নিজে তার সুইসাইড নোটে জানিয়েছেন। বিস্তারিত জানবেন বিরতির পর। ঐশীর চোখ জলজল করে ওঠে। সে যা ভেবেছে তাই হয়েছে এতগুলো দিন। আজও তার ব্যতিক্রম নয়। কি সারাদিন বোরিং পার্সনদের মতো নিউজ দেখো? দেখি রিমোটটা দাও তো। জুভান গিটার রেখে ঐশীর পাশে ধাম করে বসে পড়ল। ঐশী হুড়মুড়িয়ে জুভানের দিকে তাকালো। জুভানের দিকে রিমোট এগিয়ে দিয়ে বলল, দেশের খবর রাখা ভালো, তাই দেখছিলাম, আর কিছু না। জুভান কপাল কুঁচকে ঐশীর দিকে ঝুঁকে এলো। ঐশী ভয় পেয়ে মাথা পিছনে এলিয়ে দিল। জুভান 2 আঙ্গুল দিয়ে ঐশীর কপালের ভাঁজ সোজা করে দিল। ঐশী হতবাক হয়ে জুভানের দিকে তাকালে। জুভান সন্দেহ কণ্ঠে বলে, শুধু দেশের খবর রাখার জন্য নিউজ দেখো, নাকি দেশে থাকা কিছু লোকের জন্য? ঐশী আমতা আমতা করে সোজা হয়ে বসলো। জুভানের থেকে নজর লোকানোর চেষ্টা করে বলল, মানে সেরকম কিছু না, আপনি ভুল ভাবছেন। জুভান নিজেও সোজা হয়ে বসলো। টিভির রিমোটে হাত নিয়ে চ্যানেল বদলাতে বদলাতে বলল, আমি ভুল ভাবছি না, বরং তুমি নজর লোকাচ্ছ। ঐশী আরো সাজানো কত মিথ্যে বলবে তার আগেই জুভান বলল, চলো গান শুনি। আমি মোবাইল ইউটিউব টিভির সাথে কানেক্ট করে দিয়েছি। সো ইটস মিউজিক টাইম, ওকে? কথা এড়িয়ে যাওয়ার কারণ ঐশী ধরতে পারল না। সে নিজেও তাই কথা না বাড়িয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। জুভান গান ছাড়লো। একটার পর একটা গান বাজছে। ওরা বসে বসে শুনছে, কিন্তু দুজনের মন অন্য চিন্তায় করছে। একজনের মনে মিথ্যে বলার অপরাধবোধ, আর জুভানের মনে চিন্তা ঐশী সব স্বীকার করছে না কেন। সে কি পর ঐশীর? মেয়েটা অনেক হট না? ঐশী ধ্যান ভেঙে জুভানের দিকে তাকালো। জুভান ভ্রু নাচিয়ে বলল, আমি বলেছি টিভিতে দেখানো মেয়েটা অনেক হট, তাই না? আমি না। ঐশী রাগ দেখিয়ে তাড়াহুড়ো করে টিভির দিকে তাকালো। গান বাজছে, জান্নাত সাজাই বেনে তেরে লিয়ে। মেয়েটা এত ছোট ছোট জামা পরেছে যে ঐশীর নিজেরই লজ্জা লেগে গেছে। ঐশী গাল লাল করে জুভানের দিকে তাকালো। তার দিকে হাত বাড়িয়ে বলল, টিভির রিমোট দিন, দিন বলছি। জুভান এক হাত দিয়ে টিভির রিমোট উঁচু করে বলল, পারলে নিয়ে দেখাও, আমি এই গান সম্পূর্ণ দেখবো। একবার না বারবার দেখবো। ঐশী রাগ দেখিয়ে উকি ঝুঁকি দিয়ে জুভানের থেকে রিমোট নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বারবার জুভানের লম্বা দেহের সাথে ব্যর্থ হলো। বসার ঘর সম্পূর্ণ জুড়ে দুজন দৌড়দৌড়ি করছে। ঐশী কোনো ক্রমে রিমোট হাতাতে পারছে না। জুভানের মুখে জয়ের হাসি। ঐশী একসময় হামলে পড়ল জুভানের উপর। জুভান টাল সামলাতে না পেরে ঐশীকে সাথে নিয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে ঐশীর ঠোঁট স্পর্শ করলো জুভানের গাল। জুভান চমকে উঠল। হতবাক হলো ঐশী।
ঐশীও। ঐশী সঙ্গে সঙ্গে উঠে বসলো। মাথা নিচু করে জুবানের পাশে বসে আছে ঐশী। একটু পর জুবানও উঠে বসলো। কিছু সময় নীরব থেকে জুবান ঐশীর দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, কিসটা কিন্তু খুব মিষ্টি ছিল। বলার সাথে সাথে ঐশী লজ্জায় নিজের ঠোঁট কামড়ে ধরলো। এদিক সেদিক তাকিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করলো, কিন্তু লাভ বিশেষ হলো না। জুবানের বেহায়া চোখ ঐশীর দিকে নিবদ্ধ হয়ে আছে অনেকক্ষণ হলো। ঐশী শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে হাতে বাধা পড়ে। জুবান পেছন থেকে ওর ডান হাত শক্ত করে ধরে আছে। ঐশী সামনে তাকিয়ে টিহপা দিয়ে ঠোঁট ভেজালো। জুবানের চোখে চোখ রাখার ক্ষমতা তার নেই। ঐশী মিনমিনিয়ে শুধু এইটুকু বলল, ছাড়ুন। জুবান সঙ্গে সঙ্গে ছেড়ে দিল হাত। ঐশী অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 1-2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে ভাবলো জুবান হয়তো আটকাবে, কিন্তু সে আটকালো না। ঐশী চলে যেতে নিলে আবারও ধাম করে জুবানের পাশে বসে পড়ে। মাথা নত করে নিজের কোলের দিকে তাকিয়ে আছে। জুবান সামনে তাকিয়েও বুঝলো ঐশীর উপস্থিতি। কেটে গেল কয়েক নীরব মুহূর্ত। একসময় জুবান ধীমে সুরে বলল, থ্যাঙ্কস ঐশী, আমার জীবনে আসার জন্য। থ্যাঙ্কস আমার সাদা কালো জীবনটাকে রঙিন করে তোলার জন্য। সবশেষে থ্যাঙ্কস আজকের দিনটা এতটা স্নিগ্ধ করার জন্য। ঐশী মৃদু হেসে মাথাটা আরো একটু নত করলো, যেন থুতনিতে এসে ঠেকে যাবে। জুবান ঐশীর দিকে তাকালো, মোহময় সেই চাহনি। আচমকা জুবান এক অদ্ভুত কাজ করে বসলো। ঐশীর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে নিজের কোলে বসিয়ে নিল। ঐশী আকস্মিক এই আচরণে হতবাক হয়ে তাকালো জুবানের দিকে। জুবান ঐশীর চোখের দিকে তাকালো, বলল, লজ্জা পাচ্ছ? কথা বন্ধ কেন? ঐশী নিচে তাকালো। আসলে সে লজ্জা পাচ্ছিল। লজ্জায় রীতিমতো আলুথালু হয়েছিল এতক্ষণ। জুবানের চোখে চোখ রাখার সাহস ক্রমশ কমে এসেছে। জুবান ঐশীর অবস্থা বুঝতে পেরে হাসলো। হঠাৎ ঐশীর নাক টিপে বলল, আরে নাকটা লাল হয়ে যাচ্ছে, এত লজ্জা কিসে? ঐশী নাকে হাত দিল। সত্যি লাল হয়ে গেছে। ইস, জুবান কি ভাবছে? ঐশী লজ্জা দমানোর চেষ্টা করলো, কিন্তু ছাদের কথা মনে পড়তেই সেই দমানো লজ্জা আরো দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। কি একটা অবস্থা! স্যার, আজকে কি রান্না করব? সার্ভেন্টের কথা শুনে ঐশী আর জুবান সামনে তাকালো। একজন মেয়ের মাথা নিচু করে আছে। ঐশী তাকে দেখে হুড়মুড়িয়ে উঠতে গেল। ঐশী লজ্জা পাবে দেখে জুবানও ওকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ঐশী নিচের রুমে চলে এসেছে। জুবানোর যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে সার্ভেন্টকে কাজ বুঝিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে ঐশী রুমে চলে গেল। জুবান নিজের রুমে বসে ল্যাপটপে কি একটা করছে। সে আসার নামগন্ধই নেই। জুবান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করতে লাগলো। ঐশীকে ডাক দিবে কিনা। যদি ঐশী মানা করে দেয়? জুবান খানিক চিন্তা করে ভাবলো, থাক, ডাকার দরকার নেই। ঐশীর হয়তো ওর সাথে এক বিছানায় ঘুমাতে অস্বস্তি লাগবে। জুবান বিছানায় গা এলিয়ে দিল। ঘন্টা খানেক কেটে গেছে, কিন্তু জুবানের চোখে ঘুম নেই। চোখের প্রতিটা পাতায় পাতায় ঐশীর চিন্তা জেঁকে বসেছে। ঘুম আসবে কোথা থেকে? জুবান কয়েকবার এপাশ ওপাশ করলো। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ঐশীর রুমের দিকে পা বাড়ালো। এক বিছানায় না ঘুমালেও এক রুমে তো ঘুমাতেই পারে, তাই না? ঐশীর রুমের দরজা হালকা ফিরিয়ে রাখা। ঐশী ঘুমিয়ে গেছে কি? জুবান খুব সন্তর্পণে দরজা মেলে ভিতরে উকি দিল। হ্যাঁ, ঐশী ঘুমে, কিন্তু এখন ঐশীকে কি ডাক দিবে? যদিও বিরক্ত হয়, জুবান 7-5 ভেবে চলে যেতে উদ্যত হয়, কিন্তু অর্ধেক পথ যেতেই আবারও ঐশীর রুমে ফিরে আসে। ঘুমন্ত ঐশীকে চট করে 5 কোলা করে কোলে তুলে নেয়। ঐশী ঘুমের মাঝেই জুবানের বুকে মুখ লুকায়। জুবান হাসে, নিঃশব্দ অর্থবহ সেই হাসি। খুব সাবধানে ঐশীকে কোলে করে নিচের রুমের বিছানায় এসে শুইয়ে দেয়। ঐশী ঘুমের ঘোরেই পাশ ফেরে। জুবান নিজে ঐশীর পাশে এসে শুয়ে পড়ে। ঐশী ঘুমিয়ে। জুবান গালে হাত দিয়ে ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। কি যে মায়া ওই মুখে! জনম জনম কাটিয়ে দেওয়া যায় ওই মায়ার ভিড়ে। ঐশী হঠাৎ ঘুমের ঘোরেই জুবানের বুকে মুখ গুজে দিল। জুবান হতভম্ব হয়ে ঐশীর দিকে তাকালো। ঐশীকে একটু সরিয়ে দিতে চাইলেই ঐশী জুবানের বুকে আরো গভীরে প্রবেশ করে। জুবানের বুকে নাক ঘষে তার বুকের ওম নেওয়ার চেষ্টা করে। ঐশীর কি ঠান্ডা লাগছে? জুবান হাত বাড়িয়ে এসির রিমোটটা হাতে নিয়ে এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর মৃদু হেসে ঐশীকে জড়িয়ে ধরে চোখ বুজে।
ইহানের দুচোখে ঘুম লেগে আসে। নিত্যদিনের মতন সকাল 9:30টায় ঐশীর ঘুম ছুটে যায়। নিজের শরীরের সাথে আর একজনের অস্তিত্ব টের পায় সে। চোখের পাতা কয়েকবার কাঁপতেই ঐশী চোখ মেলে তাকায়, কিন্তু ঐশী অবাক হয়। জুভান ঐশীকে দুহাতে জড়িয়ে ধরে চোখ বুজে আছে। কিন্তু প্রশ্ন হলো, ঐশী এ ঘরে কখন এলো? রাতে কি হাঁটতে হাঁটতে চলে এলো? কিন্তু ওর তো হাঁটার অভ্যেস নেই। তবে ঐশী জুভানের থেকে শরীর ছাড়ানোর চেষ্টা করলে জুভানের ঘুম ভেঙে যায়। আদো চোখ মেলে ঐশীর মুখ দেখে মুচকি হাসে সে। মিহিসুরে গুড মর্নিং বলে পুনরায় চোখ বুজে নেয় জুভান। ঐশী কিছুটা অবাক হয়। জুভান এত স্বাভাবিক কেন? ওর ঘরে ঐশীকে দেখে অবাক হলো না? তবে কি জুভান নিজে ঐশীকে এ ঘরে এনেছে? ঐশী উত্তর পেল। হ্যাঁ, উত্তরের ঘরটা পূরণ হতেই মুখে ফুটলো এক অমায়িক হাসি। মানুষটা বড্ড পাগল, ঐশী বলতেই উন্মাদ। ঐশী জুভান বড্ড পাগল, ঐশী বলতেই উন্মাদ। ঐশী জুভানের বাহু থেকে সরে যেতে উদ্যত হলেই জুভান আরো শক্ত করে ঐশীকে আঁকড়ে ধরে। ঐশী একদম মিশে যায় জুভানের সাথে। এত শক্ত করে ধরেছে যে ঐশীর দম আটকে আসলো। মুখ ফুটে অস্ফুট সুরে বলল, আস্তে ধরুন, মরে যাচ্ছি। জুভান বাঁধন হালকা করে দিল, চোখ বুজে উত্তর দিল। এবার ঠিক আছে। ঐশী উত্তর দিল না, চুপচাপ জুভানের বুকে মিশে রইল। মানুষের হৃদস্পন্দন এত সুন্দর হয়? ঐশী মুগ্ধ হয়ে শুনল। জুভান এখনো চোখ বুজে আছে। ঐশীর চুলে ঠোঁট বসিয়ে বলল, এই হৃদস্পন্দনটা তোমার নামে দলিল করা মিসেস মির্জা। ঐশী হাসল। এক ফালি সুখ উপচে পড়ল সেই হাসির শব্দে। জুভান এত সুন্দর করে কথা বলে কেন? ঐশীর দম আটকে আসে এসব শুনে। সে কি জানে না রাতের সময় জুভান একটা কনসার্টে পারফর্ম করছে? কিন্তু বারবার জিন্সের পকেটে থাকা মুঠোফোনটি বেঁচে উঠছে। জুভান প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও শেষে মনে হলো ঐশী বাসায় একা আছে। কোনো বিপদ হলে? জুভান কনসার্ট থেকে কিছু সময় বিরতি নিয়ে আলাদা এক জায়গায় এলো। ফোন ব্যাক করে কানে ধরতেই ওপাশ থেকে একজন সার্ভেন্ট হন্ততন্ত হয়ে বলল, স্যার স্যার, ঐশী ম্যামকে পাওয়া যাচ্ছে না বিকেল থেকে। জুভান স্থির হয়ে গেল। কানে জ্বালা করছে এই নিষ্ঠুর বাক্য শুনে। গলার কাছে অনেকগুলো শব্দ সাজানো, কিন্তু মুখ ফুটে কথা বেরোচ্ছে না। কি আশ্চর্য! জুভান কাপা গলায় বলল, ভালো করে খোঁজো, দেখো পেয়ে যাবে। ঘর ছেড়ে কোথায় যাবে ও? স্যার, আমরা সম্পূর্ণ ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ম্যাম কোথাও নেই। জুভান ফোন কেটে দিল। জলদি ডায়াল নাম্বারে প্রবেশ করে অনলের নাম্বারে ডায়াল করলো। ওর হাত কাঁপছে। যদি অনলও জানে না ঈশার খবর। তখন এক রিং বাজতেই অনল ফোন রিসিভ করলো। জুভান তাড়াহুড়ো করে বলল, অনল, ঐশী কি তোর সাথে? অনল কিছুটা অবাক হলো, বলল, না তো, কেন? ঘরে নেই ও? জুভানের কপালে ভাঁজ পড়ল। পাশে থাকা দেয়ালে ঘুষি মারল সজোরে। হাত লাল হলো, রক্ত জমাট বাঁধলো হাতে, কিন্তু সেই ব্যথা নিতান্তই তুচ্ছ। ঐশীর চিন্তায় তার বুকের ভেতরটা জ্বালা করছে। তাহলে দিক। জুভান, তুই ঠিক আছিস? ঐশী তো ঘরেই আছে, ভালো করে খুঁজে দেখ। না, ঐশী ঘরে নেই। শোন, তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয়। কিন্তু কোনো কথা না অনল, আমিও আসছি। কোনো দিক অদিক চিন্তা না করে গাড়ির দিকে ছুটে গেল। পেছন থেকে প্রডিউসারের দৌড় আসলেন। জুভান গাড়িতে উঠে ঝটপট গাড়ির ইঞ্জিন চালু করলে প্রডিউসার হাঁপাতে হাঁপাতে গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালেন। জুভান ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালে প্রডিউসার বললেন, কোথায় যাচ্ছ? শো তো এখনো বাকি। জুভান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, পার্সোনাল প্রবলেম হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। দেখো জোভান, তোমার পার্সোনাল প্রবলেম তোমার প্রফেশনাল লাইফে হ্যাম্পার করছে। শো ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। ইট উইল বি আ মিস্টেক। জুভান গাড়ি বন্ধ করে ওনার দিকে তাকালো। ভ্রুতে ভাঁজ ফেলে বলল, হ্যাম্পার করলে করুক, আই ডোন্ট কেয়ার। অতঃপর প্রডিউসারকে আর কোনো কথা বলতে না দিয়ে জুভান শোষো আওয়াজ তুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রডিউসার জুভানের যাওয়ার পথের দিকে তাকিয়ে জোরে হাঁপ ছাড়লেন। এই ছেলেটা এমন ঘাড়তারা কেন হলো? কারো কথা শোনে না, কাউকে পরোয়া করে না, কিন্তু কিছু করার নেই। জুভানের যা ফ্যান ফলোয়ার, তাতে ওকেই সবসময় হায়ার করতে হয়, না হলে মানুষ রীতিমতো হামলে পড়ে ওদের উপর। সবই কপাল। জুভান আর অনল বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করলো, কিন্তু খুব অদ্ভুত ভাবে সব সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। জুভান আর অনল একে অপরের দিকে তাকালো না। অনল অবাক হয়ে বলল, ঐশী বলল তুই নাকি বাড়ির সব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছিস, তাহলে এই ফুটেজগুলো কিসের?
জুভান আবারও কম্পিউটারে মন দিল। কিবোর্ডে কি একটা করতে করতে বলল, যে ক্যামেরাগুলো খুব বড় ছিল ঐশী যেগুলো দেখে নিয়েছিল আমি সেগুলো খুলে নিয়েছি, তার বদলে মিনি সাইজে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তুই কি করে ভাবলি ঐশীকে আমি এইভাবে নজরবিহীন খোলা ময়দানে ছেড়ে দেবো? অনল খুব একটা অবাক হলো না এই কথা শুনে। জুভান ঐশীকে কতটা ভালোবাসে সে এই একদিনে খুব ভালো করে বুঝে গেছে। ঐশী যাতে সেফ থাকে তাই অনলকে ঐশীকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। প্রতিনিয়ত অনল ঐশীর জন্য জুভানের পাগলামি দেখছে। শিট, আজকের কোনো ফুটেজই নেই, ওরা সব ফুটেজ ডিলিট করে দিয়েছে। এখন অন্য কোনো উপায় বের করতে হবে। কি উপায়? জুভান কপালে হাত রেখে কতক্ষণ চিন্তা করলো। ওর বুকটা ধক ধক শব্দ তুলছে। জীবনের প্রথম কোনো বিষয় নিয়ে ও এতটা ভয় পাচ্ছে। ঐশীকে সে হারাতে পারবে না, জীবনের সবকিছু হারাতে পারবে কিন্তু ঐশীকে নয়। ঐশী বিহীন সে নিঃস্ব। ঐশীকে হারানোর চিন্তা তার ভেতরটা ধুকে ধুকে খাচ্ছে। জুভানের চোখের কোণায় জল জমা হলো, কিন্তু কেউ দেখার আগেই খুব কৌশলে সে আঙ্গুল দিয়ে জলটুকু মুছে নিল। তাকে একদমই দুর্বল হওয়া চলবে না। আমাদের সড়কে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে হবে, সেখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। ওয়াও, এটা খুব ভালো আইডিয়া। জুভান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিচে যেতে চাইলে চলবে না। জুভান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিচে যেতে চাইলে অনল হাত দিয়ে আটকে দেয়। জুভান অবাক হয়ে তার দিকে তাকালে অনল বলে, তুই থাক, আমি যাচ্ছি। জুভান অনলের হাত নিচের থেকে ছাড়িয়ে নেয়। গমগমে সুরে বলে, তুই ভাবলি কি করে তুই যাবি আর আমি এই জায়গায় শান্তি মতো বসে থাকবো? যতক্ষণ না জানবো ঐশী কোথায় ততক্ষণ আমার বুকে পানি আসবে না। ছাড় আমাকে। জুভান অনলের বাধা উপেক্ষা করে বেরিয়ে পড়ল। অনলও কোনো উপায় না পেয়ে জুভানের পিছু পিছু আসতে লাগলো। হাই মিস লিডিডন। কারো কথা শুনে ঐশী চোখ খুলে তাকালো। অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনের পাওয়ার ধীরে ধীরে কমতে লাগলো, কিন্তু ঘাড়ের দিকটা প্রচন্ড ব্যথা করছে। নাড়াতে পারছে না যন্ত্রণার কারণে। ঐশী ঘাড় উঠাতে চাইলেই ব্যথায় আহ করে আবারও নামিয়ে ফেলে। কোনো ক্রমে চোখ খানিক উপরে তুলে সামনে থাকা লোকটার অবয়ব দেখার চেষ্টা করে। ঐশীর সামনে মহেন্দ্রলাল বাগদি দাঁড়িয়ে আছে, ওর বাবা মায়ের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খড়ি। ঐশী তাকে দেখেই আবারও চোখ বুঝল। ক্লান্ত থাকার ফলে তার কখনো তাকানো সম্ভব হলো না। চোখের পাতা আনমনে দমে এলো। মহেন্দ্রলাল ঐশীর পাশে চেয়ার টেনে বসলো। ঐশীর চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আচমকাই ঐশীর নাক বরাবর দিল এক ঘুষি। ঐশী চমকে উঠল, নাকে ফিনকি দিয়ে রক্ত ঝরল। ঐশী যন্ত্রণায় হাত পা নাড়াতে লাগলো, কিন্তু বাধা থাকায় কিছুই করতে পারল না। মহেন্দ্রলাল ঐশীর দিকে বাঁকা হেসে তাকালো। কিছুক্ষণ মন ভরে ঐশীর ছটফটানি দেখলো, অতঃপর ঐশীর নাক থেকে আঙ্গুল দিয়ে রক্ত এনে বলল, ইস, কত কত রক্ত ঝরেছে। ঐশী নাকের রক্ত মুখে ঠোঁটে গড়াগড়ি খেলো। নাক বন্ধ হয়ে গেছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। তাই ঐশীও মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। মহেন্দ্রলাল খুব মনোযোগ সহকারে দেখলো ঐশীর এক একটা কার্যক্রম। ঐশীর দিকে তাকিয়ে বলল, বাঁচতে চাস? ঐশী হ্যাঁ না উত্তর দিল না, ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। মহেন্দ্রলাল রাগে ঐশীর গালে চটাস করে এক থাপ্পড় বসালো। থাপ্পড়ের চোটে ঐশীর ঠোঁট ফেটে রক্ত বেরোলো। প্রডিউসার রাগে গড়গড় করতে করতে বলল, মায়ের জেদ দেখছো? হ্যাঁ, এইটুকু মায়ের কি জেদ। মাইরা ফেলমু তোরে আজকে শালি। মহেন্দ্রলাল রাগে ছুরি হাতে নিলে পাশ থেকে একজন তার হাত আটকে নেয়। মহেন্দ্রলাল চোখ গরম করে তার দিকে তাকালে মধ্যবয়স্ক লোকটা বলে, মাথা গরম করিও না। এই মায়েরে মাইরা ফেলে ওর সাথীর খোঁজ করবা কেমনে? ওরে বাঁচানো লাগবে, আমগো সত্তর লাগি, বুঝলো? ওনার কথা শুনে মহেন্দ্রলাল কিছুটা নিভে এলেন। ছুরি ছিটকে মাটিতে ছুঁড়ে ফেলল, তারপর রক্ত করে। এতে ঐশীর গালে তার নখ খানিক দেবে গেলেও ঐশী চিৎকার করলো না। কটমট চোখে তাকালো মহেন্দ্রলালের দিকে। মহেন্দ্রলাল চোখ গরম করে বলল, তোর সাথীর নাম কি বল? বলবো না, যা করার করে নিন। ঐশী দাঁত চেপে বলল। মহেন্দ্রলাল ঐশীকে ছেড়ে গড়গড় করলো রাগে। আচমকা পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের গলা কেটে ফেললেন ধারালো ছুরি দিয়ে। লোকটা গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ফিনকে দিয়ে রক্ত ঐশীর মুখে এসে পড়ল। ঐশী চোখ খিচে বন্ধ করে ফেলল। মহেন্দ্রলাল আবারও ঐশীর গলা চেপে ধরল, বলল, এর মতো তোরেও মাইরা ফেলমু। ভয় থাকলে বইলা দে, তোর সাথীর নাম কি ক বলছি। ঐশী পুনরায় বলল, মেরে ফেল, তাও বলবো না।
মহেন্দ্রলাল রাগে গজগজ করল। ঐশীকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোককে বলল, এই মায়েরে তেজ কমা তোরা, 3rd ডিগ্রি টর্চার কর এরে, মুখ থেকে কথা ফোটানো লাগবো আজই। মহেন্দ্রলাল চলে গেল, রেখে গেল ঐশীকে এই নরক যন্ত্রণার ভিতরে। পুলিশ স্টেশনে বসে আছে জুভান আর অনল। তবে মামলা করা তাদের উদ্দেশ্য নয়। ইন্সপেক্টর জেনারেল বিহান শিকদারের জন্য অপেক্ষা করছে তারা। বিহান জুভানের খুব ভালো বন্ধু। জুভান খবর দেওয়ার প্রায় 20 মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে এসে পৌঁছেছে। জুভান আর অনল বিহানকে দেখে ওর দিকে এগিয়ে গেল। বিহান তাড়াহুড়ো করে বলল, ভাবির কি হয়েছে? ফোনে ভালো করে বুঝিনি, এখন বলতো কাহিনী কি? জুভান মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল, তারপর তারা দেখিয়ে বলল, এখন এসব বলার সময় নেই, আমি সড়কে সিসিটিভি ফুটেজ দেখতে এসেছি, জলদি চলো। বিহান আর দেরি করল না। জুভান যে অস্থির হয়ে আছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। বিহান ড্রয়ার থেকে চাবি নিয়ে কন্ট্রোল রুমের দিকে পা বাড়ালো। পেছন পেছন জুভান আর অনল এগিয়ে গেল। গাড়ির নাম্বার জানিস? জুভান মাথা নেড়ে না বোধক উত্তর দিল। বিহান এতে একটু চিন্তায় পড়ে গেল। জুভান বলে উঠল, আবার বাড়ির সামনের দিকটা দেখো, গাড়ি ওখান থেকে বেরিয়েছে। বিহান ফুটেজ বদলালো। জুভানের বাড়ির সামনে কোনো সরকারি সিসিটিভি ক্যামেরা নেই, যেখানে ফুটেজ থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু বাড়ির সামনে 2 মাইল দূরে মেইন রোড আছে, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ফিট করা। বিহান সেই ক্যামেরার ফুটেজ চেক করলো। বিকেল 4টে নাগাদ শাসা করে 2টো গাড়ি জুভানের বাড়ির রাস্তা দিয়ে গিয়েছিল। আবার সেই গাড়ি সেই রাস্তা দিয়ে বিকেল 5টা নাগাদ একই রাস্তা দিয়ে ফিরে এসেছে। জুভান গাড়ি দেখেই বলল, গাড়িটা জুম করো, কুইক কুইক। বিহান জুম করলো। গাড়ির সামনের গ্লাস দিয়ে ড্রাইভার আর একটা লোক দেখলো। জুভান আবারও বলল, আরো একটু জুম করতো। বিহান জুম করলে জুভান কিছু একটা দেখে জুভানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে বলল, লুক, গাড়ির পিছনে সিটে ঐশীর ওড়না। এই ওড়না আমি আজকে ওকে পড়তে দেখেছিলাম। বিহানের অনল ভালো করে জুম করে ফুটেজটা দেখলো। ঐশীর দেখা পেয়ে জুভানের চোখ ভিজে এলো। এখন ঐশীর খবর পাওয়া আরো সহজ হবে। আল্লাহ রক্ষা করো আমার মেঘ বালিকাকে। বিহান গাড়ির নাম্বার নোট করলো। গাড়ির সব ফুটেজ লক্ষ্য করে দেখা গেল গাড়ি ঢাকা থেকে বেরিয়ে গেছে। সিলেটের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে গেছে। জুভান আর অপেক্ষা করলো না। রাগে বেরিয়ে যেতে নিলে বিহান আটকে নেয়। জুভান চোখ গরম করে ওর দিকে তাকালে বিহান বলে, মাথা ঠান্ডা কর জুবান, আমি জানি তুই এখন একে জানে মেরে ফেলবি। জুভান দাঁত চেপে বলল, তো কি করবো একে? পূজা। কিন্তু দেখ, তুই একে মারবি কিন্তু এত ফলাফল কি আসবে? তোর জেল, তাই তো? কিন্তু যার জন্য তুই একে মারবি সে তোর জেলে যাওয়ার খবর মানতে পারবে তো? ভেবে দেখ। শীতল হয়ে এলো। চোখ বুজে নিলে ঐশীর কান্না মাখা মুখ ওর চোখের সামনে ভেসে উঠল। জুভান চলতি চোখ খুলে নিল, বলল, কি করবো এখন? ওকে এমন ভাবে মারবি যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর আমি জানি তুই অলরেডি ভেবে নিয়েছিস ওকে কিভাবে মারা যায়। এম আই রাইট? বিহানের কথা শুনে জুভানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ওর সাথে হেসে উঠল আর 2 মুখ। এবার ঐশীর অবস্থা নাজেহাল। থাপ্পড়ের কারণে ঠোঁটের বেশিরভাগ অংশ ফেটে রক্ত ঝরছে। নাকের নিচে রক্ত জমে শুকিয়ে গেছে। জিহ্বা খানিক কেটে গেছে দাঁত লেগে। মাথার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। হাত পায়ে দড়ি বেঁধে রাখার কারণে চিকন দাগ পড়ে গেছে। ঘাড়ের ব্যথায় আর টিকে থাকা যাচ্ছে না। ঐশী এতটাই ক্লান্ত যে চেয়ারে বসা অবস্থায় মাথা হেলিয়ে চোখ বুজে বসে আছে। মনে হচ্ছে তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। এতটা যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। ঐশীর দম আটকে আসছে। মরণ ঘন্টা কি বেঁচে গেল? একটু পর দরজা খোলার আওয়াজ এলো ঐশীর কানে, কিন্তু চোখ খোলার শক্তি তার মধ্যে নেই। একটা মেয়ে হাতে 1 প্লেট ভাত নিয়ে ঐশীর সামনে, নে খা, হা কর। ঐশী হা করল না। মেয়েটা এবার জোর করে ঐশীর গাল ধরে ভাত ওর মুখে পুরে দিল। সঙ্গে সঙ্গে ঠোঁটের কাটা জায়গায় ঐশীর জ্বলে উঠল। ঐশী জলায় গঙিয়ে উঠল, কিন্তু তার থেকেও বেশি জ্বলল মুখের ভেতরে। ভাত সম্পূর্ণটা লাল মরিচ দিয়ে মাখানো। ঐশীর মুখের ভেতর অনেকখানি কেটে গেছে। কাটা জায়গায় লাল মরিচ লাগতেই ঐশী ছটফট করে উঠল। পানি পানি বলে গঙিয়ে উঠল ও। মেয়েটা ঐশীর ছটফটানি দেখে পৈশাচিক হাসি হাসল। জোর করে আরো ঠেসে ঠেসে মুখের ভেতর খাবার প্রবেশ করালো। আর ঐশী এতে গলা কাটা মুরগির মতো ছটফট করলো শুধু। প্লেন শেষে থামলো সিলেট এয়ারপোর্টে। জুভান আর অনল প্লেন থেকে নেমে দাঁড়ালো। দুজনের মুখেই মাস্ক।
এবার তাদের প্রথম কাজ মহেন্দ্রলালকে খুঁজে বের করা। ওদের গাড়ির নম্বর থেকে মহেন্দ্রলালের সব খবর নিয়েছে জুভান। সবার আগে কোথায় যাবি? জুভান মাথার তো করে দিল। রোদের আলোয় বেটে আসা চোখ দিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, প্রথমে মহেন্দ্রলালের বাড়িতে যাব। লুকিয়ে নজর রাখবো ওদের লোকের ওপরে। হয়তো ওখান থেকে ঐশীর কোনো খবর পেয়ে যাব। অনল মাথা হেলালো, যার অর্থ সে বুঝেছে। মৌলভী বাজারে বিশাল বাড়ি, বাড়ির চারপাশে লোকজন পাহারা দিচ্ছে। বাড়ির পাশের বিল্ডিং এর ছাদ থেকে জুভান দূরবীন দিয়ে বাড়িটায় নজর রাখছে। হঠাৎ এক বয়স্ক লোক বাড়ির মেইন ফটিক থেকে বের হলো। সবাই লোককে দেখে সালাম দিল। লোকটা দম্ভ ভরে গাড়ির সামনে দাঁড়ালে একজন লোক গাড়ির দরজা খুলে দেয়। জুভান এসব দেখে খানিক অবাক হয়। কে এই লোক? এ তো মহেন্দ্রলাল নয়। তবে জুভান আর দেরি করে না, জলদি ছাদ থেকে নেমে গাড়িতে উঠে বসে। পিছনে সেই লোকের গাড়ির। জুভান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে বিহানের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই বলল, শোন, তোকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি। গাড়িটার নাম্বার থেকে তার মালিক আর মালিকের ফোন নম্বরে খোঁজ নে, আর সেই ফোন নাম্বারে কল রেকর্ড শোন। কোনো সন্দেহ কিছু পেলে আমাকে জানা, কুইক। বিহান হ্যাঁ না বলার আগেই জুভান ফোন কেটে লোকের গাড়ি ফলো করে। এতদূর কোথায় যাচ্ছে এই লোক? একটা বাংলো বাড়িতে এসে গাড়ি থামে। জুভান সেই বাংলো বাড়ি থেকে কিছুটা দূরে নিজের গাড়ি থামায়, যাতে লোকটার সন্দেহ না হয়। এখন অপেক্ষা বিহানের কলের, তারপর যা করার করা যাবে। জুভানের হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। জুভান জলদি মেসেজ ওপেন করলো। একটা ভয়েস রেকর্ড। জুভান রেকর্ডটা অন করলে শোনা যায়, হ্যালো মহি। বলো। এই মায়া তো কথা কইতেছে না, এখন কি করবা? তুমি তো ওর মারতে দাও না, শালিরে মাইরা ফেলি, তারপর আমারাই খুঁজে বের করুন ওর সাথীর নাম। আবার একই কথা? শোন, তুই একবার শান্তিনিকেতনে আয়। মায়াটার আচ্ছা ধোলাই কর, কথা এমনিতেই বাইরে হবে। আচ্ছা, আইতেছি। জুভান রেকর্ড বন্ধ হয়ে যায়। কল রেকর্ড বন্ধ হয়ে যায়। জুভান অবাক হয়ে থাকে কিছুক্ষণ। তারপর বাংলোর নরম প্লেটের দিকে তাকায়। বড় বড় করে লেখা শান্তিনিকেতন। জুভানের চোখের পাতা কেঁপে ওঠে। তার মানে ঐশী এই বাংলোতেই আছে। জুভানের বুক ধকপক ধকপক করে ওঠে। একটু পর অনলের মোটর বাইক এসে জুভানের সামনে থামে। জুভান অনলকে শর্টকাটে কি করতে হবে বুঝিয়ে দেয়। অনল সব ভেবে মাথা নাড়ায়। অনল চোখে রোদ চশমা লাগিয়ে শার্টের সামনের দুটো বোতাম খুলে দিল। চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে এগিয়ে গেল বাংলোর গেটের দিকে। এক্সকিউজ মি। বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা এক লোককে উদ্দেশ্য করে বলল অনল। লোকটা অনলকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। অনলকে আগাগোড়া নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলল, কি চাই? অনল মোবাইলে একটা লোকেশন বের করে লোককে দেখিয়ে বলল, আই এম এ ইন্ডিয়ান। আই ক্যান ফাইন্ড দিস লোকেশন। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ দিস প্লেস? কালো রঙের লোক ফ্যালফ্যাল করে তাকালো অনলের দিকে। তারপর মুখে থাকা পানের পিক পাশে ফেলে দিয়ে বলল, কি কইতেছো? কিছুই বুঝবার পারতেছি না, বাংলায় কও। অনল অসহায় হওয়ার ভান করল। মহা ফ্যাসাদে পড়েছে মুখের অভিব্যক্তি যেন এরূপ। কালো লোক বন্দুক একপাশে রেখে পাশে দাঁড়িয়ে থাকা এক স্মার্ট গার্ডকে ডাক দিল। গার্ড অনলের দিকে এগিয়ে এলে জুভান সেই ফাঁকে চুপিসারে গেটের ভেতর ঢুকে যায়। কালো লোকটা সেই গার্ডকে বলল, দেখো তো বেটা, কি চাই? গার্ড অনলের দিকে তাকালে অনল পুনরায় একই কথা রিপিট করে। গার্ড অনলকে বুঝিয়ে দেয় লোকেশন। অনল খুব খুশি হওয়ার ভান ভেতর থেকে বুড়ো আঙ্গুল উঁচু করে হয়ে গেছে বললে অনল গার্ডকে ছেড়ে দিয়ে বাইকে চড়ে বসে। জোভান গুটিসুটি পায়ে ভেতরে প্রবেশ করে। এই জায়গার সব মানুষ বন্দুকে ধারণকারী, তাই তাদের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন কাজ। জোভানের হাতেও লাইসেন্সকৃত বন্দুক আছে, কিন্তু জোভানের হাতের অস্ত্রও কম না। কিন্তু অযথা নিজের শক্তি খরচ করা জোভানের পছন্দ না, তাই জোভান খুব সন্তর্পণে পা ফেলছে। এখন খোঁজ নেওয়া দরকার, ঐশী কই? মেয়েটা খাইছে? মধ্যবয়স্ক সেই লোক হাঁটতে হাঁটতে বলল। সম্পর্কে সে মহেন্দ্রলালের বাবা রামলাল। রামলালকে আসতে দেখে জুভান এক গাছের আড়ালে হারিয়ে যায়। রামলাল গেটের দিকে এগিয়ে গেলে জুভান হুট করে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে রামলালকে এক হাত দিয়ে চেপে ধরে। রামলাল ভয় পেয়ে জড়সড় হয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় জুভানের দিকে। সবাই জুভানকে রামলালের সাথে দেখে তাড়াহুড়ো করে ওর দিকে বন্দুক তাক করলে জুভান ওর বন্দুক রামলালের তাক করে বলে,
একটা গুলি কোনো বন্দুক থেকে বের হবে, তো এই মানুষটা এখানেই মারা পড়বে। সবাই কিছু বলার আগেই রামলাল কপা গলায় বলে। এই সবাই বন্দুক নামাও, নামাও, নামাও করতেছি। রামলালের কথায় সবাই বন্দুক নামিয়ে ফেলে। জুভান এবার বলে, সবাই এক জায়গায় জড়ো হও, কুইক। রামলাল ইশারা করলে সবাই এক জায়গায় এসে জড়ো হয়। রামলাল ভয়ে রীতিমতো কাঁপছে। নিজে মানুষ খুন করলেও সব সময় ছেলে মহেন্দ্রলালের ইশারাই করেছে। ছেলে থাকায় কখনো জানের পরোয়া করেনি, কিন্তু আজ ছেলে নাই, কিন্তু ফোন করা যাবে তো। রামলাল ফোনের ইশারা করার আগেই জুভান বলে ওঠে, সবার ইলেকট্রিক ডিভাইস আমার সামনে মাটিতে রাখো, মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, ব্লুটুথ সব। কারোর কাছে যদি কোনো ইলেকট্রিক ডিভাইস দেখি তবে এই লোক আর জ্যান্ত থাকবে না, রাখো বলছি। রামলাল এবার কান্না করে নেওয়ার উপক্রম। এই ছেলে অনেক ডেঞ্জারাস, এখন কি উপায়? এবার তো সাক্ষাৎ নরকে গিয়ে পড়বে। কি হলো, রাখো নাকি এখনই মেরে ফেলবো? জুভান চিৎকার করে বসলো। হাত দিয়ে গুলি চালানোর ভান করলো রামলাল। চিৎকার দিয়ে বলল, আরে রাখ, রাখ, যা আছে সব এরে দেখা দে। সবাই একে একে সব ইলেকট্রিক ডিভাইস মাটিতে রাখে। জুভান এবার রামলালকে জিজ্ঞেস করে, ঐশী কই? ওই ঘরের ভিতরে। আঙ্গুল দিয়ে একটা কালো রঙের ঘর দেখায় রামলাল। জুভান এবার নিজের কানে লাগানো ব্লুটুথ দিয়ে অমলকে বাড়ির ভেতরে আসতে বলে। একটু পর অনল খুব রয়ে শুয়ে হাসি মুখে ভেতরে প্রবেশ করে। দোনো হাত জিন্সের পকেটে গুজে রাখা, বুক ফুলিয়ে ভেতরে প্রবেশ করলো। এমন ভাব যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। অনল জুভানের পাশে এসে দাঁড়ালে জুভান রামলালকে খুব সাবধানে অনলের হাতে তুলে দেয়। এবার অনল রামলালের মাথায় গুলি ঠেকিয়ে দেয়। জুভান সবার দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, কেউ কোনো চালাকি করবে তো আজ এই লোককে এখানে মেরে গেড়ে দেবো, মাইন্ড ইট করা। রামলালের চোখে নিদারুণ অসহায়ত্ব। মনে মনে অনবরত ছেলের নাম জপ করছে সে। ছেলে একবার আসুক, তাকে একবার বাঁচাক, ঈশ্বরের নামে শপথ করছে আর জীবনেও কাউকে খুন করবে না, ছেলের কথাতেও না। জুভান আর একটা বন্দুক ধরে চারপাশে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই ঘরের দিকে। বুকের ভেতরটা তার ধুকপুক করছে। মনে হচ্ছে কত জনম পরে ঐশীর মুখ দেখবে। জুভান ঠাস করে দরজা খুলে ফেলে। সঙ্গে সঙ্গে সে থমকে যায়। ঐশীর এমন করুণ অবস্থা দেখে তার বুকে মোচড় দেয়। স্থির দাঁড়িয়ে থেকে কাঁপা কণ্ঠে ডাক দেয় সে, ঐশী। হঠাৎ চিরচেনা কারো গলার কাছে আওয়াজ শুনে ঐশীর চোখ উজ্জ্বল হয়ে যায়। সঙ্গে সঙ্গে খুব কষ্ট করে ঘাড় উঁচু করে সামনে তাকায়। ঐশী থমকে যায়। সে কি ঠিক দেখছে? ঐশীর বুকে এতদিন ধরে জমে থাকা জল হু হু করে চোখ উপচে বেরিয়ে আসে। জুভান এসেছে, তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে জুভান এসেছে। ঐশীর বিশ্বাস হচ্ছে না। ঐশীর ঠোঁট ফাটা, কথা বলতেই জ্বলে ওঠে। তাও ঐশী খুব কষ্ট করে বলল, জুভান। জুভান ঐশীর অবস্থা দেখে সম্বিত ফিরে পায়। তাড়াহুড়ো করে না, ঐশীর পাশে এসে বসে সে। পাগলের মতন ঐশীর সমস্ত শরীর হাতড়াতে থাকে। একই অবস্থা হয়েছে তার মেঘ বালিকার। জুভানের এসব সহ্য হচ্ছে না। বন্ধ করুন কেউই দুঃস্বপ্ন। জুভান জলদি ঐশীর সমস্ত বাঁধন খুলে দেয়। হাতে দাগ, পায়ে দাগ, মুখে থাপ্পড় দেওয়ার অজস্র চিহ্ন। জুভানের এসব দেখে কান্না এসে যাচ্ছে, কিন্তু সে দুর্বল হবে না। ঐশী আরো কথা বলবে তার আগেই জুভান ঐশীর ঠোঁটে আঙ্গুল দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। হুট করে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। ঐশী জুভানের গলা জড়িয়ে ধরতে চায়, কিন্তু শক্তিতে কোলোই না। ঐশী হাত নিচে নামিয়ে দেয়। জুভান ঐশীকে কোলে করে বাইরে আসে। অনলকে দেখে ঐশীর চোখ ছানা বড়া হয়ে যায়। জুভান কি সব জেনে গেছে? অনল ওর সাথে কেন? কিন্তু এসব ভাবার আগেই ঐশী অত্যাধিক শারীরিক এবং মানসিক চাপে জুভানের কোলেই জ্ঞান হারায়। জুভান দেখে কিন্তু কিছু বলে না। জুভান ঐশীকে নিয়ে পিছন সিটে বসে। ঐশী জুভানের বুকে লেপ্টে অজ্ঞান হয়ে আছে। অনল জুভানের ইশারায় রামলালের কপালে বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে গাড়িতে ওঠে। জুভান ঐশীকে নিয়ে পিছনে বসে। রামলালকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিয়ে বন্দুকটা জুভানের হাতে দিয়ে দেয়। এবার জুভান পিছন সিট থেকে রামলালের মাথায় বন্দুক ঠেকিয়ে বসে থাকে। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। গাড়ি যখন সিলেট পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসে তখন অনল রামলালকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার মাঝখানে রেখে দেয়। রামলাল অবাক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। জুভান জানালা থেকে আঙুল উঁচিয়ে বলল, খুব শীঘ্রই দেখা যাচ্ছে, বলে দিস তাকে। গাড়ি চলে যায়। জুভান এবার ঐশীর দিকে তাকায়। ঐশীর মুখের এই অবস্থা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে।
জুভান নিজেকে সামলাতে না পেরে দুহাত দিয়ে ঐশীর গাল ধরে ওর সম্পূর্ণ মুখে পাগলের মতো চুমু দিতে থাকে, যেন এতদিনের তৃষ্ণা মেটাচ্ছে সে। কিছু সময় পর তার বুকের ভেতরটা শান্ত হলে ঐশীকে আবারও বুকে জড়িয়ে ধরে চোখ বোঝে সে। এতক্ষণে মনের মধ্যে থাকা তুফানটা বন্ধ হলো। তার মেঘবালিকা এখন তার বুকের মাঝে, তার কাছে, একদম কাছে। ভোর হলো প্রায় অনেকক্ষণ। ঐশী জুভানের বাহু ডোরে বেঘরে খুবই মগ্ন। আর একটু পর ঐশীর জ্ঞান ফিরবে, কিন্তু জুভানের মনে ঘুরছে চায় না ঐশী ঘুম থেকে উঠে জেগে ওকে দেখবো। আর আজ যা করেছে তার জন্য তো একটু হলেও শাস্তি প্রাপ্য ওর। তাই জুভান খুব সাবধানে ঐশীকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের রুম থেকে বেরিয়ে যায়। ঐশী পিটপিট করে চোখ খোলে। বেশ কিছুক্ষণ লাগলো ওর সম্বিত ফিরে পেতে। আড়ামোড়া ভাঙতেই লক্ষ্য করলো খাটটা এখনো অসম্ভব ব্যথা করছে, কিন্তু ঠোঁটের জ্বালা আগের থেকে অনেক কম। ঐশী আঙ্গুল ইয়ে ঠোঁট ছুলে ঠোঁটের মধ্যে নরম কিছুর অস্তিত্ব পায়, মলম মনে হয়। ঐশী এবার হাত নাড়াতেই হাতে টান খায়। আহ বলে মৃদু চিৎকার করে ঐশী হাতের দিকে তাকায়। হাতে স্যালাইন পুশ করা। ঐশী এসব দেখে ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে বলে, আবারও বন্ধু ধুর। প্রায় আধা ঘন্টা এমন সংসেজে বসে থাকার পর একটা মেয়ে সার্ভেন্ট রুমে ঢুকলো। দরজা খোলার আওয়াজ শুনে ঐশী ভাবলো হয়তো জুভান এসেছে, কিন্তু ঐশীকে ভুল প্রমাণিত করে মেয়ে সার্ভেন্ট বাড়িতে স্যুপ নিয়ে রুমে প্রবেশ করলো। ঐশী আবারও এক দীর্ঘশ্বাস ফেললো। জুভান যে তাকে নিচে থেকে দেখা দিচ্ছে না সেটা খুব ভালোই আন্দাজ করতে পারছে ও। ঐশী স্যুপের দিকে এক নজর তাকালো, তারপরই মুখ ঘুরিয়ে বলল, এখন খাওয়ার ইচ্ছে নেই। সার্ভেন্ট পড়ল মহা ফ্যাসাদে। ঐশীকে আগতে মিনতি করেই লাভ হলো না। শেষ পর্যন্ত হাল ছেড়ে বলল, ম্যাম আপনি খাননি জানলে স্যার অনেক রেগে যাবেন, আর স্যারের রাগ যে ভয়ঙ্কর। প্লিজ ম্যাম খেয়ে নিন। ঐশী এবার মুখ ঘুরে তাকালো মেয়েটির দিকে। সোজা সাপটা বলল, তাহলে তোমার স্যারকে এসেই খাওয়াতে বলো। ম্যাম স্যার এই রুমে আসতে চাচ্ছেন না। তো আমি এখন খেতে যাচ্ছি না। মেয়েটার মুখে এবার নিদারুণ অসহায়তা ফুটে উঠল। আচ্ছা, মুসিবতে পড়া গেছে, এবার তো আর কোনো উপায় নেই। সার্ভেন্ট শেষ পর্যন্ত স্যুপ টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর হনহন করে চোখে মুখে আগুনের ফুলকি ঝরছে। প্রথমে খুশি হলেও এখন ঐশী জুভানের রাগ দেখে খানিক ভয় পায়। না জানি এখন ওর কি হাল করে এই বদটা। জুভান রুমে এসে কোনো ভনিতা না করে স্যুপের বাটি হাতে নেয়। এক চামচ স্যুপ ঐশীর দিকে এগিয়ে দিয়ে থমথমে গলায় বলে, খাও। ঐশী খায় না, বরং ঠোঁট মুখের ভেতরে নিয়ে যায়। জুভান এবার রাগে ঐশীর গাল ধরে জোর করে হাঁ করিয়ে স্যুপ খাইয়ে দেয়। ঐশী না চাইতেও স্যুপ গিলে ফেলে। গালে হাত ঘষে করুণ গলায় বলল, আপনি আমায় ব্যথা দিচ্ছেন। জুভান হ্যাঁ না কিছুই বলল না। আরো এক চামচ স্যুপ ঐশীর মুখের সামনে ধরল। ঐশী এবার রাগ দেখিয়ে বলল, কি হয়েছে আপনার? আমার সাথে কথা বলছে না কেন? জুভান এবার ঐশীর চোখে চোখ রাখলো, কঠোর কণ্ঠে বলল, ইচ্ছে করছে না তাই, আর কিছু? জুভানের কথা শুনে ঐশীর চোখ ভিজে এলো। কান্না ভেজা গলায় বলল, এমন করে বলছেন কেন? কেমন করে বলছি? জুভানের তেরা উত্তর শুনে ঐশী দমে এলো না, বলল, আপনি খুব ভালো করে জানেন আমি কিসের কথা বলছি। জুভান উত্তর দিল না। ঐশীর মুখের দিকে আরো এক চামচ স্যুপ এগিয়ে দিল ঐশী। ঐশীর মুখের দিকে আরো এক এগিয়ে দিলে ঐশী এবার এক অবিশ্বাস্য কাজ করে বসে। হাত ঝটকা দিয়ে জুভানের হাত থেকে চামচ নিচে ফেলে দেয়। জুভানিতে হতবাক হলে ঐশীর মুখে তাকিয়ে নিভে যায়। ঐশীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ভেজা গলায় বলল, ও থামুন এবার, আমি আপনার এই রূপ সহ্য করতে পারছি না। প্লিজ বন্ধ করুন এসব, আমি আর নিতে পারছি না। জুভান ঐশীর অবস্থা দেখে চোখ বুজে নিঃশ্বাস নিল। তারপর রেগে ঐশীর দুই বাহু খামচে ধরল। হড়বড় করে বলল, আমার সামান্য একটু অবহেলা তুমি 5 মিনিটের জন্য সহ্য করতে পারোনি। এই তুমি দিনের পর দিন আমায় অবহেলা করে এসেছো। তখন তখন আমার মধ্যে কি গেছে তার কি কোনো খেয়াল ছিল তোমার? উত্তর দাও আমাকে। ঐশী ভেজা চোখে জুভানের দিকে তাকালো, বলল, আমি আপনাকে অবহেলা করেছি কখন? করেছো তুমি, একবার না বরং 1000 বার করেছো। তুমি একবারও তোমার প্রতিশোধের কথা আমায় জানিয়েছো? না, জানাওনি, কারণ তুমি কখনোই আমায় আপন ভাবতেই পারোনি। আমাদের মনের মিল হয়েছে ঠিকই, কিন্তু তুমি সব সময় আমাকে আপন ভাবোনি। ভাবলে একা একা এত বড় রিস্ক নিতে পারতে না। আমি ভয় পাচ্ছিলাম জুভান, আমি চাইনি তুমি এসবের জন্য আমাকে ছেড়ে দাও। ঐশীর চোখের জল কোনো বাদ মানছে না। জুভান অবাক হয়ে বলল,
ভয়? আমাকে নিয়ে? হ্যাঁ জুভান, ভয়। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। জুভান এবার ঐশীকে ছেড়ে দিল। রাগ এবার তার হু হু করে বেড়ে যাচ্ছে। জুভান এবার শীতল গলায় বলল, আজ একটুর জন্য আমি আমার জীবনের সব থেকে মূল্যবান কিছু হারতে বসেছিলাম ঐশী। তোমার জন্য আমার জীবন আবারও আধারে ঢেকে যাচ্ছিল। আর আমার জীবনে তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই ঐশী। আর যদি তোমার কিছু হয়ে যেত? জুভান ভাবতেই ভয়ে কেঁপে উঠল। ঐশী অবাক হয়ে জুভানের দিকে তাকিয়ে আছে। জুভান এবার কপাল চুলকালো। তারপর ঐশীর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না ঐশী। জুভান চলে যেতে নিলে ঐশী জুভানের ডান হাত ধরে ফেলে। জুভান সামনে তাকিয়েই চোখ বোঝে। ঐশী করুণ গলায় বলল, আই এম সো সরি, আর হবে না এরকম। ঐশী সেখানেই জুভান এক ঝটকা দিয়ে ঐশীর থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। ঐশী সেখানেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। তার জীবনটা এরকম না হলেও পারত। ঐশী আজ এক অবিশ্বাস্য কাজ করার সময় সিদ্ধান্ত নিয়েছে। জুভানের রাগ ভাঙানোর এর থেকে ভালো উপায় আর তার মাথায় আসেনি। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পরনে সাদা জর্জেট শাড়ি, যা শরীরে জড়ানোর ফলে পেট নাভি প্রায় সব দৃশ্যমান। চুলগুলো পিঠ অব্দি ছড়ানো, চোখে মোটা করে কাজল, ঠোঁটে একটু নুড লিপস্টিক, মুখে হালকা ব্লাশ অন। ঐশী আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কোনো কমতি তো নেই। অনেক রাত হয়েছে। ঐশী ঘুমিয়েছে কিনা জানতে জুভান খুব সাবধানে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকে যায়। ঐশী জুভানের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। জুভান ঐশীকে আগাগোড়া নিরীক্ষণ করতেই তার গলা শুকিয়ে আসে। প্রচন্ড তৃষ্ণায় খা খা করতে থাকে তার বুক। জুভান এক বেপ করে গলা জড়িয়ে ধরতেই জুভান সম্বিত ফিরে পায়। চট জলদি ঐশীকে নিচের থেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে ঐশী জুভানকে জড়িয়ে ধরে। জুভান থমকে যায়। ঐশী জুভানের বুকে নাক ঘষে কান্না ভেজা গলায় বলল, ঐশী সরি। একবার দুবার হাজারবার সরি বলছে তার জেদি বড়টাকে। আর কখনো সে এমন করবে না। ঐশী জুভানের বুক থেকে মুখ তুলে ওর চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, এই ঐশী, আর কখনো নিজেকে আর জেদি বড় থেকে আলাদা করবে না, কথা দিচ্ছে সে। জুভান ঐশীর এমন করে কথা বলা দেখে না চাইতেও হেসে ফেলল। ঐশী এমন একটা মেয়ে যার উপর সে কখনোই রেগে থাকতে পারে না, মনে হয় না জীবনেও পারবে। জুভান ঐশীর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের সাথে মেশালো। নিজের চোখ বন্ধ করে কপালে খুব সময় নিয়ে অধর ছুঁয়ে দেয়। ঐশী আবেশে চোখ বন্ধ করে ফেলে। জুভান কপাল থেকে মুখ তুলে ঐশীর ঠোঁটের দিকে তাকায়, ঘোর মাখা গলায় বলে, আজকে কাছে আসাটা কি কিস পর্যন্ত সীমাবদ্ধ নাকি এর থেকেও বেশি কিছু? ঐশী এত এত লজ্জা পায়। লজ্জায় চলে যেতে নিলে জুভান হুট করে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। ঐশী ভয় পেয়ে জুভানের গলা জড়িয়ে ধরে। আজকে পালাতে দিচ্ছি না সুন্দরী। ঐশী লজ্জায় জুভানের বুকে মুখ লুকায়। জুভান ঐশীকে বিছানায় শুইয়ে দেয়। ঐশীর চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা লজ্জায় একেবারে নেতিয়ে যাচ্ছে। জুভান ঐশীর কপালে চুমু দিয়ে ঐশীর দিকে তাকায়। হঠাৎ তার কি একটা মনে পড়ায় বলল, তুমি অসুস্থ ঐশী, আমাদের এগুলো কি ঠিক হবে? ঐশী আঁতকে ওঠে। জুভান কি তবে থেমে যাবে? ঐশী জুভানের কলার ধরে ওকে নিচের দিকে ঝুঁকে আনে। জুভানের চোখে চোখ রেখে বলে, আপনি আমার সকল রোগের সুস্থতা জুভান। জুভান মুচকি হেসে ঐশীর শাড়ির আঁচল সরিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। জুভানের এক একটা স্পর্শ ঐশীর মনে শিহরণ জাগিয়ে তোলে। একটা বিরামহীন সুখের সাগরে সাঁতার কাটতেই ঐশীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ইস, কি জুভান ওকে কি সুখটাই না দিচ্ছে। ও তো সুখের কারণে মরে যাচ্ছে। ঠিক যখন জুভান ঐশীর বয়স কানের কাছে ফিসফিসিয়ে বলে, আজ আমার ভালোবাসা তোমার মৃত্যু নিশ্চিত ঐশী। ঐশী চোখ বুজে মুচকি হাসে। জুভান যখন ফিসফিসিয়ে কথা বলে ঐশী তখন এই ঘোরে চলে যায়। জুভান ওকে এত ভালোবাসে কেন? কি সৌভাগ্য ওর। সময়টা প্রায় সন্ধ্যা। আকাশের রং লালাভ কালো ধারণ করেছে। একটা খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে মহেন্দ্রলালকে। আজ বিকেলের দিকে তার গাড়ি শুধু তাকে কিডন্যাপ করেছে জুভান। মহেন্দ্রলালের মুখ বাঁধা থাকায় শুধু ঘুমিয়ে যাচ্ছেন। বারবার চোখ রাঙিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অনলের দিকে তাকাচ্ছেন, যেন একবার ছাড়া পেলে অনলের আর রক্ষা থাকবে না। এই মিস্টার লাল। জুভানের কণ্ঠ শুনে মহেন্দ্রলাল সামনে তাকালো। জুভান মাথা নিচু করে হাতে হকি স্টিক ঘোরাতে ঘোরাতে তার দিকে এগিয়ে আসছে। জুভানকে দেখে মহেন্দ্রলালের আত্মা শুকিয়ে খাওয়া হলো। বাবার মুখে জুভানের মারাত্মক আচরণের কথা শুনেছে সে। আর আজ না জানি কি থেকে কি করে ফেলে ওকে।
জুভান ধীরে সুস্থে হক নিয়ে মহেন্দ্রলালের সামনে চেয়ার টেনে বসে। তারপর শীতল গলায় বলল, তোকে এখানে কেন আনা হয়েছে জানিস? মহেন্দ্রলালের মুখ খুলে দেওয়া হলো। সে চোখ লাল করে বলল, ওই মায়ারে লাগি? না। তাহলে কি এর লাগি? জুভান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আশরাফুল হককে চিনিস? পুলিশ অফিসার। জুভানের ঠোঁটে হিংস্র হাসি। আশরাফুল হক এর কথা শুনে মহেন্দ্রলালের এক ঢোক গেলেন। জুভান বলে, কি মনে পড়ছে? মহেন্দ্রলাল তাড়াহুড়ো করে মাথা নাড়ালো, যার অর্থ সে চেনে না। জুভান এবার হুট করে হকি স্টিক দিয়ে মহেন্দ্রলালের পায়ে জোরে আঘাত করলো। সঙ্গে সঙ্গে মহেন্দ্রলাল ও আল্লাহ বলে আর্তনাদ করে উঠল। জুভান এবার চেয়ার থেকে উঠে এলোপাথারি মহেন্দ্রলালের শরীরে হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো, আর মহেন্দ্রলাল ব্যথায় ছটফট করতে লাগলো। জুভান একবার পায়ে আঘাত করেছে তো আর একবার হাতে। আঘাতের কারণে মহেন্দ্রলালের শরীর মুচড়ে যাচ্ছে। সে হাত জোর করে মাপ চাইতে লাগলো জুভানের কাছে। জুভান এখন নিচের মাঝে নেই। একের পর এক আঘাত করতে লাগলো আর চিৎকার করে বলল, ওই আঘাত ঐশীর থাপ্পড় দেওয়ার জন্য। হকি স্টিক দিয়ে পায়ে মেরে ফেললো। ওই আঘাত ঐশীকে লাল মরিচ দিয়ে ভাত খাওয়ানোর জন্য। এবার মাথায় এক জোরে হকি স্টিক দিয়ে আঘাত করলো। ও আল্লাহ গো! মহেন্দ্রলাল এবার মাথায় যন্ত্রণায় জ্ঞান হারালেন। জুভান তবুও থামল না। একের পর এক মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এই আঘাত ঐশীকে তিনটা দিন পাশবিক কষ্ট দেওয়ার জন্য। অতিমাত্রায় মাথায় হকি স্টিক দিয়ে আঘাত পাওয়ার পর মহেন্দ্রলালের মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু জুভান এতেও থেমে নেই। পাগলের মতো আঘাত করছে মহেন্দ্রলালকে। অনল পাশে দাঁড়িয়ে থেকে জুভানের এমন পাগলামি দেখে দৌড়ে এলো। হাত দিয়ে জুভানকে আটকানোর চেষ্টা করলে জুভান এক ঝটকা দিয়ে অনলকে ধাক্কা দেয়। অনল নিজেকে সামলে বলে, শান্ত হ জুবান, ও মরে যাবে। জুভান রাগে কাঁপতে কাঁপতে বলল, Do you think I fucking care about it? অনল জুভানের হাত আবারও ধরল, বলল, ওকে এখন মেরে ফেললে আমাদের প্ল্যান ভেস্তে যাবে। শান্ত হ তুই। জুভান রাগে হকি স্টিক দূরে ছুঁড়ে ফেলে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর মহেন্দ্রলালের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। হসপিটালের করিডোর দিয়ে অনল মহেন্দ্রলালকে মেডিকেল বেড করে তাড়াহুড়ো করে নিয়ে আসছে। অনল চিৎকার করে ডাকছে, ডক্টর ডক্টর প্লিজ কাম ফাস্ট। অনলের এমন পাগলের মতন চিৎকারে সবাই রোগী ফেলে অনলের দিকে তাকালো। দুজন ডাক্তার অনলের দিকে এগিয়ে এলে অনল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে, ডাক্তার, ইনি রাস্তায় এমন রক্তাক্ত পড়েছিলেন, ওনার অবস্থা আশঙ্কাজনক। প্লিজ কিছু করুন ডাক্তার। ডাক্তার অবাক হয়ে তাকালেন অনলের দিকে। এমন মানব সেবা তিনি আরো কখনোই দেখেননি, সেটা হলফ করে বলতে পারেন। অতঃপর ডাক্তার তাড়াহুড়ো করে মহেন্দ্রলালকে ওটিতে প্রবেশ করালেন। জুবান একপাশে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে সব লক্ষ্য করছে। একটু পর মন্ত্রী শাহিদুল হক হন্ততন্ত হয়ে হসপিটালে আসলেন। এসেই হসপিটাল মাথায় তুলে নিয়েছেন। আর একমাত্র ভাইপোর এই অবস্থা তিনি মোটেও মেনে নিতে পারছেন না। একজন সিস্টার ঔষধের ইনজেকশন ওটিতে নিয়ে যেতে গেলে শাহিদুল হক সিস্টার হাতে গ্লাভস পরে বিষযুক্ত ইনজেকশন সেই ট্রেতে রেখে মেডিসিন যুক্ত ইনজেকশন সরিয়ে ফেলল। কাজ শেষ হলেও তাড়াতাড়ি সেই জায়গা প্রস্থান করলো। প্রায় আধা ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বিমর্ষ হয়ে বের হলো। শাহিদুল হক জলদি ডাক্তারের দিকে এগিয়ে গেল। ডাক্তার হাঁপ ছেড়ে বললেন, সরি, আমরা রোগীকে বাঁচাতে পারিনি, আপনারা লাশ নেওয়ার ব্যবস্থা করুন। শাহিদুল হক স্থির দাঁড়িয়ে রইলেন ওটির সামনে। ডাক্তার নিজের কেবিনের দিকে এগিয়ে যেতে যেতে আরেকজন ডাক্তারকে বিড়বিড় করে বলল, বিষ কোথাও থেকে আসলে সেটাই তো বুঝলাম না, কিন্তু মন্ত্রীকে এটা বললে আমার চাকরি যেতে পারে। মিথ্যে না বললে তো আর উপায় ছিল না। রক্ষা করো ভগবান। জুভান অনলের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। কাজ হয়ে গেছে। পরদিন সকালে জুভান আর ঐশী বাইরে বেরিয়েছে। আজ সারাদিন তারা রিক্সা চড়বে আর নিজের মতো করে সময় কাটাবে। জুভান সব সময়ের মতো মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরে আছে। রিক্সায় উঠে ঐশী জুভানের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো, বলল, আমি ভাবতে পারিনি আপনি আমার কাজটা এত সহজে করে ফেলবেন। থ্যাংক ইউ। জুভান ঐশীর মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, শুধুই থ্যাংক ইউ নাকি আরো বেশি কিছু? ঐশী জুভানের হাতে চাপড় মেরে বলল, একদম অসভ্যতামি করবেন না। জুভান ইনোসেন্ট ফেস বানিয়ে ঐশীকে বলল, এই মাসুম তরুণের উপর তুমি এই অপবাদ দিলে কিভাবে?
আমি আর অসভ্যতা, ভেরি ব্যাড। ঐশী লাজুক হেসে জুভানের হাত আরো শক্ত করে ধরল। মানুষটা একদম লাগাম ছাড়া, যা মুখে আসে তাই বলে ফেলে, কিন্তু ভালো লাগে। মানুষটা এরকমই থাকুক সব সময়, হাসি খুশি। জুভান হুট করে বলল, কালকে তোমার কাছে সেই লকেটটা চেয়েছিলাম, কেন জানতে চেয়েছিলে না? ঐশী তাকালো জুভানের দিকে, চোখ বেটে নিয়ে বলল, ওই হ্যাঁ, কি করেছেন আপনি ওই লকেট দিয়ে? বাবার লকেট কিন্তু সাবধানে না রাখলে। জুভান এবার ফোন বের করল, লাইভ টিভি অন করে ঐশীর দিকে এগিয়ে দিল। ঐশী কিছুটা অবাক হয়ে ফোন হাতে নিল। জুভান ভাবলেশীন ভাবে হাত দিয়ে চুল ঠিক করেছেন। ঐশী ফোনের দিকে তাকালো, বলল, কি দেখবো? 5 মিনিট পর একটা খবর দেবে, সেটাই দেখবে। আবারও পদত্যাগ করেছেন মন্ত্রিসভার একজন গণমান্য সদস্য। তবে সেই পদত্যাগের পিছনে রয়েছে এক কাহিনী, করুণ সেই কাহিনী। আজ গণমাধ্যম একটা রেকর্ড হাতে পেয়েছে, যাতে প্রমাণ সহ বলা হয়েছে মন্ত্রী শাহিদুল হকের কুকীর্তি। মন্ত্রী শাহিদুল হক মেয়ে পাচারকারী এবং আরো অবৈধ ব্যবসার সাথে জড়িত। এমনকি জানা গেছে বিশিষ্ট পুলিশ অফিসার আশরাফুল হকের পরিবারের মৃত্যুর জনগণ এতে তুমুলভাবে অসন্তুষ্টি প্রকাশ করেছে। ভাঙচুর করেছে শাহিদুল হকের বাড়ি গাড়ি। জনগণের দাবিতে সরকার যাবজ্জীবন বরখাস্ত করেছেন এই কুখ্যাত মন্ত্রীকে। ঐশীর চোখে পানি এসে গেছে। ওর বাবার প্রতিশোধ শেষ পর্যন্ত পূরণ হয়েছে। সবাইকে শাস্তি দিতে পেরেছে ও, সবাইকে। ঐশীর বুকের উপর থেকে প্রতিশোধের পাথর নেমে গেছে। ঐশী ছলছল চোখে তাকালো জুভানের দিকে। জুভান আঙ্গুল দিয়ে ঐশীর চোখের জল মুছে নিয়ে কপালে চুমু দিল। ঐশী আবেশে চোখ বন্ধ করল। জুভান মুখ তুলে বলল, আজ থেকে তোমার মন খারাপের কারণ শেষ। ঐশী, আজ যেন এক ফোঁটা জল ওই চোখ থেকে না পড়ে, মনে থাকবে? ঐশী কান্না ভিজে চোখ মুছে মাথা নাড়ালো। একটু পর ঐশী অনলকে ফোন দিয়ে এই খুশির খবর জানালো। অনল আর ঐশী দুজনেই এত হাসি হাসি কথা বলছে, যেন কত জন্মের বন্ধুত্ব ওদের। জুভান মুগ্ধ হয়ে চেয়ে রইল ঐশীর পানে। কি অমায়িক হাসি। এতিমখানার সামনে এসে দাঁড়ালো ওদের রিক্সা। ঐশী আর জুভান নেমে এলো রিক্সা থেকে। ঐশী আগে আগেই দৌড়ে গেল ভেতরে। জুভান মুচকি হেসে মাস্ক খুলে পিছন পিছন আসতে লাগলো। ঐশী ভেতরে প্রবেশ করতেই এক ঝাঁক বাচ্চারা খাতা কলম নিয়ে ওকে ঘিরে ধরল। ঐশী খানিক অবাক হয়ে ওদের দিকে তাকালে বাচ্চারা একসাথে বলে উঠল, আপা, ফটোগ্রাফ চাই, ফটোগ্রাফ চাই। ঐশী মুচকি হেসে দূরে দাঁড়িয়ে থাকা জুভানের দিকে তাকালো। জুভান মুচকি হাসলে ঐশী লাজুক হেসে মাথা নিচু করলো। বান্দারবন থেকে আসার পথে ঐশী জুভানকে বলেছিল ওর অনেক শখ, কেউ ওর কাছে অটোগ্রাফ নিতে আসবে। আর আজ জুভানের জন্য সেই ইচ্ছে পূরণ হলো। ঐশী মুচকি হেসে একে একে বাচ্চাদের অটোগ্রাফ দিতে লাগলো। দূরে একটা হিজল ফুলের গাছের নিচে দাঁড়িয়ে ঐশীকে এক নজরে দেখে যাচ্ছে অনল। হ্যাঁ, অনল। ঐশীকে জুভানের সাথে হাসি খুশি দেখে অনলের বুকটা শান্ত হয়ে গেল। অনল আঙ্গুল দিয়ে চোখের কোণার জল মুছে হাসি হাসি মুখে বলল, আমি আমার সাধ্যের বাইরে তোমায় ভালোবেসেছিলাম ঐশী। বন্ধুর ভালোবাসাকে ভালোবাসার মতো পাপ জগতে আর কিছুই নেই। আমি সেই পাপ করেছি, সমাজের নিয়ম নীতি ভেঙে তোমায় ভালোবেসেছি। তুমি জুভানকে নিয়ে সুখী থাকো, আমি না হয় তোমায় একজন ভালো বন্ধু হিসেবে তোমায় পাশে থাকবো। সময়টা পার দ্রুত হলো। কেউ সময়ের হাসি হাসি মুখে বলল, সময়টা পার দ্রুত হলো। কেউ সময়ের হাল ধরতে পারল না। সময়ের কি কখনোই ছোঁয়া যায়? যদি ছোঁয়া যেত তবে ঐশী পুনরায় সময়কে পিছিয়ে ওর বাবা মাকে বাঁচিয়ে তুলত। জুভান, অনল, ঐশী আর বাবা মা মিলে কি সুন্দর এক সংসার হতো তাদের। কিন্তু এ তো সম্ভব না। যদি আর একবার সুযোগ পেত সব বদলাবার। ঐশী জুভানের মতো প্রেমিক যুগলের গল্প কখনো শেষ হবার নয়। আজন্ম অমর হয়ে রয়ে যায় এই প্রেম কাহিনী। পরিশিষ্ট। অবশেষে সমাপ্ত হলো আমার লেখা সবচেয়ে দীর্ঘ গল্প। অনেকে বলেছেন গল্প বড় করতে, কিন্তু টেনে হিচড়ে গল্প বড় করা আমার পক্ষে সম্ভব না। সে গল্প যত ভালো রিচ পাক না কেন। ঐশী আর জুভানকে কেমন লেগেছে জানাবেন। গল্পটা আপনাদের মনে কিরূপ প্রভাব ফেললো তাও কমেন্ট করে জানাবেন। আজ সক্রিয় আর নিষ্ক্রিয় উভয় পাঠক পাঠিকাদের মন্তব্য দেখতে চাই। আমি অপেক্ষা করব আপনাদের সুন্দর মন্তব্যের। আল্লাহ হাফিজ।